বাড়িতে নাস্তা না করেই অফিসে যাওয়ার জন্য বেরিয়ে পড়লাম। বাড়িতে নাস্তা না করার অবশ্যই একটা কারণ আছে, সেটা পরে জানতে পারবেন। গাড়িটা নিয়ে বেরিয়ে পড়লাম অফিসে যাওয়ার উদ্দেশ্যে। অফিসের কাছাকাছি এসে পড়লাম একটা মহা ঝামেলায়। রাস্তার মাঝখানে বিরাট বড় জ্যাম। এদিকে আজ আমার একটা গুরুত্বপূর্ণ মিটিং আছে 10টা বাজে। এখন 9টা 45 বাজে। কি আর করার, কোনো উপায় নেই। এখন জ্যামেই বসে থাকতে হবে। জ্যামে বসে রেডিওতে গান শুনছি। তখনই আমার চোখটা ফুটপাতে বসা একটা মেয়ের উপর পড়লো। মেয়েটা কালো বোরকা পরা, সাথে হাত মোজা, পায়েও মোজা পরা। দেখে মনে হচ্ছে কোনো ভালো মুসলিম পরিবারেরই মেয়ে হবে। কিন্তু এই সময় ফুটপাতে বসে আছে কেন? মনের মধ্যে একটা অন্যরকম চিন্তা অনুভব করলাম। এর মধ্যে জ্যামটা ছুটে গেল। আমিও মেয়েটাকে নিয়ে ভাবনা বন্ধ করে গাড়ি চালিয়ে অফিসে চলে এলাম। অফিসে মিটিংটা শেষ করে নাস্তা করে নিলাম। অফিসের মিটিংটা শেষ করে নাস্তা করতেই কেবিনে বসে হাতে কিছু কাজ ছিল সেগুলো করছিলাম। তখনই আমার বেস্ট ফ্রেন্ড শিহাব কেবিনে ঢুকলো। শিহাব আমার স্কুল ফ্রেন্ড। পড়ালেখা শেষ করার পর কোনো চাকরি পাচ্ছিল না বলেই আমার অফিসে জব করছে। কিরে ভাই, তুই কখন এলি? প্রতিদিন তো অফিসে এসে আমার সাথে প্রথমে দেখা করিস, আজ এমন কি হলো যে আমার সাথে দেখাও করলি না? জিব্বাই কামড় দিলাম। আসলেই তো আজ শিয়াবের সাথে দেখা করার কথাটা ভুলেই গেছি। সেই ফুটপাতের মেয়েটাকে দেখার পরেই যে কি হলো, তখন থেকে শুধু মেয়েটার কথাই মাথায় ঘুরছে। এসব এখন কিভাবে বলি শিয়াবকে? আসলে দোস্ত, বাড়ি থেকে আসার সময় রাস্তায় এত জ্যাম ছিল যে গাড়িতে বসে থাকতে থাকতে খুব টায়ার্ড হয়ে গেছি। তারপর অফিসে এসে একটা মিটিংয়ে জয়েন করতে হলো। তাই ভেবেছিলাম ক্যাবিনে বসে কিছুক্ষণ রেস্ট নিয়ে তারপর তোর সাথে দেখা করতে যাব। ও আচ্ছা, সেটা বল। আমি আরো ভাবছিলাম তোর আবার কিছু হলো নাকি। আচ্ছা, এসব বাদ দিলাম, এখন তুই কাজ কর। আমি গেলাম আমার কেবিনে, আমারও অনেক কাজ পড়ে আছে। ঠিক আছে, যা। শিহাব চলে গেল। আমি আমার কাজে মন দিলাম, কিন্তু কেন যেন কোনো কাজে মন বসাতে পারছি না। কাজ করতে নিলেই ফুটপাতে থাকা মেয়েটার কথা মনে পড়ছে। বারবার মনে হচ্ছে মেয়েটা হয়তো কোনো বিপদে পড়ে রাস্তার কিনারে বসেছিল। যাক, মেয়েটার কথা বাদ দিয়ে কাজে মন দেওয়ার চেষ্টা করি। রাত 10টা বাজে, কিন্তু এখন আমার কাজ কিছুটা বাকি আছে। তাই শিহাবকে বলে দিলাম, দোস্ত তুই বাড়ি চলে যা, আমি একটু পর অফিস থেকে বের হবো। কাজ শেষ করে রাত 11টার মতো বেজে গেল। এর মধ্যে মা কয়েকবার ফোন করে বাড়ি আসতে বলেছে। তাই আর দেরি না করে অফিস থেকে বেরিয়ে পড়লাম। অফিস থেকে বেরিয়ে সকালে যে রাস্তা দিয়ে এসেছি সে রাস্তা দিয়েই কিছু দূর এগোতেই আমি অনেকটা অবাক হলাম। সকালবেলা যে মেয়েটাকে দেখেছিলাম ফুটপাতে বসে থাকতে, সে মেয়েটা এখনো একই জায়গায় বসে আছে। বুঝতে আর বাকি রইল না যে মেয়েটা নিশ্চয়ই কোনো বিপদে পড়ছে। পরক্ষণেই আবার মনে হলো মেয়েটা আবার কোনো চোর নয় তো, নাহলে এত রাতে এখানে কি করছে? সিসি, আমি সব কি ভাবছি? মেয়েটা যদি চোরই হতো তাহলে সকাল থেকে এখানেই কখনোই বসে থাকতো না। আর 7-5 না ভেবে গাড়ি থেকে নেমে মেয়েটার কাছে চলে গেলাম। মেয়েটা আমাকে ওর কাছে আসতে দেখে কিছুটা গুটেই ছুটি মেরে বসে পড়লো। হয়তো আমাকে ভয় পাচ্ছে। তাই আমি মেয়েটার সামনে গিয়ে দাঁড়িয়ে বললাম, আপনি কি কোনো সমস্যায় পড়ছেন?" মেয়েটা কোনো কথা বললো না, শুধু মাথা নাড়িয়ে না বললো, "আমি জানি আপনি মিথ্যা বলছেন, কারণ এত রাতে একটা মেয়ে কোনো বিপদে না পড়লে এরকম নিজের রাস্তায় একা বসে থাকবে না। আপনি হয়তো আমায় খারাপ লোক ভাবছেন, তাই সত্যিটা বলতে চাইছি না। তবে আমি কিন্তু খারাপ লোক নই, ঢাকার ভালো একজন বিজনেসম্যান। এ দেখুন আমার কার্ডটা দেখলেই বুঝতে পারবেন।" ভিজিটিং কার্ড মেয়েটা দেখে এগিয়ে দিয়ে বললাম। মেয়েটা আমার হাত থেকে কার্ডটা নিল। তার কিছুক্ষণ পরে আবার কার্ডটা ফেরতও দিয়ে দিল। এবার বিশ্বাস হয়েছে তো আমি কোনো খারাপ মানুষ নই? মেয়েটা মাথা নাড়িয়ে হ্যাঁ বলল। তাহলে এখন সত্যিটা বলুন, আপনি কি কোনো বিপদে পড়েছেন? হ্যাঁ, আমি ঢাকায় নতুন এসেছি, রাস্তাঘাট কিছু চিনি না। এই প্রথম মেয়েটার গলার আওয়াজ শুনলাম। মেয়েটার গলার আওয়াজ খুবই মিষ্টি, তবে চেহারাটা এখনো দেখিনি। ও আচ্ছা, আপনার কি ঢাকা শহরে বাবা মা বা কোনো আত্মীয় নেই, মানে যে আপনাকে এখানে নিয়ে এসেছে? আমার বাবা মা অনেক আগেই মারা গেছেন, আর ঢাকায় আমার চেনা জানা বলতেও কেউ নেই। তার মানে আপনি একাই ঢাকায় এসেছেন? আর কিছু বলতে যাব তখন মা আবার ফোন করলেন। ফোন রিসিভ করলাম। হ্যালো মা। তুই কোথায়? এখনো যে বাসায় এলি না? জানিস আমি কখন থেকে তোর জন্য অপেক্ষা করছি? এই তো মা, আমি এখনো আসতেছি, গাড়িতে আছি। ঠিক আছে, তাড়াতাড়ি বাড়িতে আয়। ফোনটা রেখে দিলাম। বুঝলাম আপনার ঢাকায় আত্মীয় স্বজন বলতে কেউ নেই। তাহলে আজ রাতে আপনি থাকবেন কোথায়? জানি না, হয়তো এই রাস্তার মধ্যেই। মুহূর্তে মেয়েটার গলার আওয়াজ পাল্টে গেল। বুঝতে পারলাম মেয়েটা মুখ চেপে কান্না করছে। মেয়েটার এরকম অবস্থা দেখে খুবই মায়া হলো। তাই মেয়েটাকে বললাম, আপনি চাইলে আজ রাতটা আমাদের ওইখানেই থাকতে পারেন, যদি আপনার কোনো অসুবিধা না থাকে। তার কোনো দরকার নেই, আমি এখানেই থাকতে পারবো। মনে হচ্ছে আপনি এখন আমায় বিশ্বাস করে উঠে পারেননি। সত্যি বলছি, আমি কোনো খারাপ মানুষ না। তাছাড়া রাস্তার চারপাশটা একটু তাকিয়ে দেখুন, কত বখাটে ছেলে বসে আছে।
এত রাতেই আপনি এখানে থাকলে খারাপ কিছু একটা হয়ে যেতে পারে, তাই বলছি আমাকে একটু বিশ্বাস করুন আর আমার সাথে চলুন। এটা অন্তত বলতে পারি আমি মেয়েদের কীভাবে সম্মান করতে হয় তা খুব ভালো করেই জানি। এখন পুরোটা আপনার ইচ্ছে, আপনি আমার সাথে যাবেন কি না যাবেন। রাস্তার চারিপাশে তাকিয়ে সত্যি খুব ভয় পেলাম। বখাটে কয়েকটা ছেলেকে দেখে এত রাতে এদের সামনে থাকাটা নিরাপদ না। আর ওনাকে দেখেও কোনো খারাপ মানুষ মনে হচ্ছে না, তাই কোনো উপায় না পেয়ে হ্যাঁ বলে দিলাম। ধন্যবাদ, আমার সাথে আসুন। মেয়েটাকে নিয়ে সেখান থেকে চলে এলাম বাড়িতে। বাড়িতে এসে কলিং বেল বাজাতেই মা দরজাটা খুলে দিল। মা আমার সাথে মেয়েটাকে দেখে বলে উঠলেন। মেয়েটা কে রে? মাকে মেয়েটার থেকে একটু দূরে নিয়ে গেলাম। তারপর মাকে সব কিছু খুলে বললাম। মনে হয় মা মেয়েটাকে অনেক বড় বিপদে পড়ছে, না হলে সকাল থেকে এত রাত পর্যন্ত রাস্তায় কেউ বসে থাকে। তাছাড়া মেয়েটাকে দেখেও মনে হচ্ছে ভালো পরিবারেরই হবে। আমিও তাই ভাবছি, মেয়েটা হয়তো কোনো বিপদে পড়েছে। ঠিক আছে, তুই ফ্রেশ হয়ে ডিনারটা করে নে, আমি মেয়েটাকে দেখছি। ওকে মা। আর শোনো, মেয়েটা হয়তো সকাল থেকে কিছু খায়নি, ওনাকে কিছু খাইয়ে দিও। মেয়েটার কাছে চলে গেলাম আমি আর মা। উনি হচ্ছেন আমার মা। মায়ের দিকে তাকিয়ে মেয়েটাকে বললাম। আসসালামু আলাইকুম আন্টি। ওয়ালাইকুম আসসালাম। তাহলে মা তোমরা কথা বলো, আমি রুমে গেলাম। ঠিক আছে, যা। আরেকটা কথা, রিমি আর রায়হানকে তো কোথাও দেখতে পাচ্ছি না। ওরা দুজন কি ঘুমিয়ে পড়েছে? অনেকক্ষণ আগেই ওরা ঘুমিয়ে গেছে। ও আচ্ছা, তাহলে মা আমি রুমে গেলাম। মাকে বলে সেখান থেকে রুমে চলে এলাম। রুমে এসে ফ্রেশ হয়ে ডিনারটা করে নিলাম। ডিনার করার সময় ওই মেয়েটাকে একবারও দেখলাম না, হয়তো ডিনার করে ওনার রুমে চলে গেছে। মার কাছ থেকে শুনলাম মা নাকি মেয়েটাকে আমার রুমের পাশে একটা রুম আছে সেখানে থাকতে বলেছে। মা আরও বললো মেয়েটাকে নাকি মা আরও কিছুদিন থাকতে বলেছে এখানে, যতদিন না মেয়েটার কোনো আত্মীয় স্বজনের খোঁজ না পাওয়া যায়। ডিনার করে রুমে চলে এলাম। আর হ্যাঁ, এত ঝামেলার মধ্যে আপনাদের তো আমার পরিচয়টা দিতে ভুলে গেছি। আমি মোহাম্মদ রিয়াদ চৌধুরী। আমার পরিবারের লোক বলতে আমি, মা, ছোট বোন রিমি আর রিমির ছেলে রায়হান। আমরা চারজন। বাবা অনেক আগেই মারা গেছেন। বাবা মারা যাওয়ার পর আমি বাবার ব্যবসা দেখাশোনা করি। আপনাদের সাথে কথা বলতে বলতে অনেক ঘুম পেয়ে গেছে, তাই ঘুমিয়ে পড়ি। বাকি কথা পরে আস্তে আস্তে জানতে পারবেন। ঘুমাবো বলে যে চোখ বন্ধ করতে যাব, তখন মোবাইলের রিংটোনের আওয়াজটা কানে ভেসে এলো। মোবাইলটা হাতে নিয়ে দেখলাম আমার গার্লফ্রেন্ড রিয়া ফোন দিয়েছে। কলেজ লাইফ থেকেই রিয়ার সাথে আমার রিলেশনটা চলছে। রিয়া বর্তমানে মিডিয়াতে মডেলিংয়ের কাজ করছে, যেটা আমার মা একদমই পছন্দ করেন না। ফোন রিসিভ করলাম। হ্যালো। হ্যালো, তুমি এখন কোথায়? আমি তখন বাড়িতে নিজের বিছানায় ঘুমানোর চেষ্টা করছি। কেন, কিছু হয়েছে? রিয়ার গলা শুনে মনে হচ্ছে ও খুব রেগে আছে, কিন্তু কেন রেগে আছে সেটাই বুঝতে পারলাম না। ও আচ্ছা, মহারাজ তাহলে এখন ঘুমানোর চেষ্টা করছেন। আজ যে আপনার আমার সাথে দেখা করার কথা ছিল, আপনি কি সেটা ভুলে গেছেন? আসলে রিয়া, আজ অফিসে এত কাজের চাপ ছিল যে তোমার সাথে দেখা করার কথাও মনে ছিল না, তবুও আসতে পারিনি। মিথ্যা বললাম, আজ সত্যি রিয়ার কথা আমি ভুলেই গিয়েছিলাম ওই মেয়েটার কথা চিন্তা করতে করতে। আমরা কাল দেখা করি রিয়া, প্লিজ রাগ করো না। না না, রাগ করব কেন, খুশি হব। ঠিক আছে, কাল তুমি আগে আসো, তারপর দেখবে তোমার ঠিক কি অবস্থা করি। আমিও ফোনটা রেখে নিশ্চিন্তে ঘুমিয়ে পড়লাম, কারণ আমি জানি রিয়া আমার ওপর যত রেগে থাকুক না কেন, কিছু একটা গিফট নিয়ে গেলেই ও শান্ত হয়ে যাবে। সকালে কিছু একটা শব্দে ঘুমটা ভেঙে গেল। ঘড়ির দিকে তাকিয়ে দেখলাম সকাল 5টা বাজে। এত সকালে আমি কোনোদিন ঘুম থেকে উঠেছি বলে মনে পড়ছে না, কিন্তু আজ কী করে উঠে গেলাম বুঝতে পারছি না। কিছু একটা শব্দে ঘুমটা ভেঙেছে, এটা শিওর। কিন্তু এত সকালে তো আমাদের বাড়ির কারো ঘুম থেকে ওঠার কথা না। হয়তো কিছু একটা বাতাসে পড়ে গেছে, সেটাই শব্দ পেয়েছি। এটা ভেবে শুয়ে পড়তে যাব, তখন আবার একটা শব্দ পেলাম আমার পাশের রুম থেকে। এবার স্পষ্ট শুনতে পেলাম কেউ কিছু একটা বলছে আমার পাশের রুম থেকে। তার মানে কি কাল যে মেয়েটাকে বাড়িতে এনেছিলাম উনি শব্দ করছেন? কিছু না ভেবে রুম থেকে বেরিয়ে মেয়েটার রুমের দিকে গেলাম। দরজাটা আটকানো ছিল না, তাই একটু ধাক্কা দিতে দরজা অনেকটা খুলে গেল। দরজা খুলে যাওয়াতে দেখলাম মেয়েটা কোরআন তেলাওয়াত করছে। সচরাচর আমি কোরআন তেলাওয়াত তেমন একটা শুনি না, তবে আজ যে কী হলো, মেয়েটার গলায় কোরআন তেলাওয়াত শুনতে খুবই ভালো লাগছে। মাথায় ইয়া বড় ঘোমটা দেওয়ার কারণে মুখটা দেখা যাচ্ছে না, তবে মেয়েটার হাত দেখে যতটুকু বুঝলাম মেয়েটা দেখতে খুবই সুন্দরী হবে। মেয়েটার এত সুন্দর হাত দেখে ওর মুখটা দেখার আগ্রহ 1000 গুণ বেড়ে গেল। যে মেয়ের হাত এত সুন্দর, তার মুখ দেখতে কেমন হবে এটা ভাবছি। আর দরজার বাইরে থেকে ওর মুখ দেখার চেষ্টা করছি, কিন্তু অনেক চেষ্টা করেও মেয়েটার মুখ দেখতে পেলাম না। আমিও হার মানার মানুষ নই, তাই আবার মেয়েটার মুখ দেখার চেষ্টা করতে লাগলাম। পরক্ষণে মনে হলো, সিসি, আমি এটা কি করছি? কারো অনুমতি ছাড়া তার মুখ দেখা যে পাপ। তাছাড়া আমার তো গার্লফ্রেন্ড আছে, ওকে ছেড়ে আমি কিভাবে অন্য একটা মেয়ের চেহারা দেখার কথা ভাবতে পারি? তাদের মেয়েটা যতই সুন্দরী হোক না কেন। দরজার সামনে থেকে সরে দাঁড়ালাম।
সেখানে আরও কিছুক্ষণ দাঁড়িয়ে মেয়েটার কোরআন তেলাওয়াত শুনে রুমে এসে আবার শুয়ে পড়লাম। ঘুম ভাঙলো সকাল 8টার দিকে। বিছানা থেকে উঠে ফ্রেশ হয়ে রেডি হয়ে নিলাম অফিসে যাওয়ার জন্য। নাস্তা না করে রুম থেকে বেরিয়ে গেলাম, কারণ জানি আজও নাস্তায় রুটি আর সুজির হালুয়া রয়েছে। মায়ের শরীর খারাপ হয়, মা সকালে একদিনও নাস্তা তৈরি করতে পারেন না। আর রিমির কথা বাদই দিলাম, ও তো একটা অলস। সকালবেলা ঘুম থেকে উঠবে ঠিকই, কিন্তু একদিনও নাস্তা বানাবে না। কেউ কি বলবে ও একটা বাচ্চার মা? রুম থেকে বেরিয়ে ড্রয়িং রুমে ক্রস করে বাড়ির বাইরে বের হব, তখনই রিমি ডাক দিল আমায়। ভাইয়া কোথায় যাচ্ছ? কেন জানিস না? অফিসে। নাস্তা না করেই চলে যাবে? জানি তো, আজকেও নাস্তায় রুটি আর সুজির হালুয়া। আমি প্রতিদিন নাস্তা এগুলো খেতে পারবো না, তাই আমি চললাম অফিসে। সেখানে ক্যান্টিনে গিয়ে কিছু খেয়ে নেবো বলে সেখান থেকে চলে যেতে নিলাম। রিমি আমায় আবার আটকালো। আরে ভাইয়া দাঁড়াও, আজ নাস্তায় সুজির হালুয়া আর রুটি নয়, তোমার পছন্দের খাবারই আছে। রিমির কথা শুনে অনেকটা অবাক হলাম। কি, আজ সুজির হালুয়া রুটি নাস্তায় নেই? তাহলে কি রান্না করছিস? আগে তো ডাইনিং টেবিলে চলো, তারপরে নিজের চোখ দিয়েই দেখে নিও কি রান্না করেছি। রিমি আমাকে এক প্রকার জোর করেই ডাইনিং টেবিলে নিয়ে গেল। সেখানে গিয়ে তো আমি এক প্রকার অবাক। পুরো ডাইনিং টেবিলটাই বিভিন্ন খাবার দিয়ে সাজানো। সেখানে আমার প্রিয় আলুর দম আর পরোটাও আছে। অবাক হয়ে খাবার টেবিলের ওপর খাবারগুলোর দিকে চেয়ে রইলাম। কি হলো ভাইয়া, খাবারগুলো কি শুধু দেখবেই না খাবেও সাথে? রিমির গলার আওয়াজে আমার হুঁশ ফিরল। খাচ্ছি। এতদিন পর নাস্তার টেবিলে এত রকম খাবার পেলে কি আবার না খেয়ে থাকা যায়? খেতে শুরু করলাম খাবারগুলো এক এক করে। তবে আজ খাবারের টেস্টটা কীরকম যেন অন্যরকম লাগছে। এটা যে মায়ের হাতের রান্না করা খাবার নয়, তা খুব ভালো করেই বুঝতে পারছি। রান্নাগুলো মার হাতের রান্নার চেয়েও বেশি টেস্টি। তাহলে কে রান্না করলো খাবারগুলো? মনের মধ্যে প্রশ্নটা চেপে না রেখে রিমিকে বলেই ফেললাম, রিমি, রান্নাগুলো কে করেছে রে? এগুলো তো মায়ের হাতের রান্না নয়। এগুলো নীলা আপু রান্না করেছে। নীলা আপু মানে? নীলাকে? কাল যেই মেয়েটা বাসায় নিয়ে এলি তার নামই নীলা। কেন, তুই ওর নাম জানিস না? না, এইমাত্র জানলাম। ভাইয়া তুমি তো একটা আজব লোক, যাকে কাল বাড়িতে নিয়ে এলে তার নামটাই জানো না। ওই দেখো নীলা আপু দরজার সামনে দাঁড়িয়ে আছে, উনিই আজ এসব রান্না করেছেন। দরজার দিকে তাকিয়ে দেখলাম সকালের ওই মেয়েটা রিমির ড্রেস পরে মাথায় অনেক বড় ঘোমটা দিয়ে দাঁড়িয়ে আছে। ও তাহলে মেয়েটার নাম নীলা। বলতে হবে মেয়েটা যেমন ধার্মিক তেমন রান্নার দিক দিয়েও জবাব নেই। সত্যি রান্নাটা খুব ভালো হয়েছে। মেয়েটার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে আবার খাওয়া শুরু করলাম। আচ্ছা মা, আমি এখন আসি, নাস্তা করা শেষ, তাই অফিসে যাবো বলে মার থেকে অনুমতি চাইলাম। এখন না, তুই অফিসে একটু পরে যাবি। অফিসে যাওয়ার আগে নীলাকে নিয়ে একটা শপিং মলে গিয়ে ওকে কিছু ড্রেস কিনে দে। মা, এখন তো অফিসে যাওয়াটা আমার খুব দরকার। আমি কোনো কথা শুনতে চাই না। রিয়াদ তোমাকে যখন একটাবার কথা বলেছি, সো তুমি সেটাই করবে। তাছাড়া মেয়েটার এক্সট্রা কোনো ড্রেস নেই যে একটা পাল্টে আর একটা পরবে। কাল রিমিট দেওয়া ড্রেসটা এখনো নীলা পরে আছে। আজ দুপুরে গোসলের পর কোন ড্রেসটা পরবে ভেবে দেখেছো একবার? তুমি যখন দায়িত্ব নিয়ে নীলাকে এই বাড়িতে নিয়ে এসেছো, তখন তো তোমাকে ওর যত প্রকার সুবিধা অসুবিধা দেখতে হবে। মা যে নীলাকে অনেক পছন্দ করেছে তা মার বিহেভিয়ার দেখেই বুঝতে পারছি। কারণ মা কখনো অপরিচিত কোনো মানুষের নাম ধরে ডাকেন না, তা সে মানুষ ছোটই হোক বা বড়। ঠিক আছে মা, এখনই ওনাকে নিয়ে শপিংয়ে যাচ্ছি। নীলা মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। নীলামা, তুমি রেডি হয়ে আসো, তোমাকে নিয়ে রিয়াদ শপিংয়ে যাবে। মাথা নাড়িয়ে হ্যাঁ বলে সেখান থেকে রুমে চলে এলাম। আমি শুধু একজনকেই খুব ভয় পাই, আর সেটা হলেন আমার মা। যার জন্য রিয়াকে যে আমি ভালোবাসি সেটাও মাকে বলতে পারি না, কারণ মা রিয়াকে একদমই পছন্দ করে না ওর মডেলিংয়ের জন্য। কিছুক্ষণ পর নীলা বোরকা পরে নিচে আসলেন, তারপর ওনাকে সাথে নিয়ে বেরিয়ে পড়লাম শপিংয়ে যাওয়ার জন্য। আমি গাড়ি চালাচ্ছি আর উনি আমার পাশে চুপ করে বসে আছেন। ধন্যবাদ আজ নাস্তায় এত ভালো ভালো খাবার রান্না করার জন্য। আপনি আমায় শুধু শুধু ধন্যবাদ দিচ্ছেন কেন? এটা তো আমার কর্তব্য ছিল। যতই হোক আমি আপনার বাসায় বিনা পয়সায় থাকছি, উল্টো আপনাকে আমার ধন্যবাদ দেওয়া দরকার। কাল যদি আপনি আমায় আপনার বাড়িতে আশ্রয় না দিতেন তাহলে কী যে হতো তা আল্লাহ ভালো জানেন। আচ্ছা, কাল রাতে তো আপনার ব্যাপারে কিছু বললেন না? মানে আপনার বাবা মা ভাই বোন বা ঢাকার আসার আগে কোথায় ছিলেন, আর ঢাকায় কী কারণে এলেন, যেখানে আপনার আপনজন নেই বললেই চলে? কথাগুলো জিজ্ঞেস করার পর দেখলাম মেয়েটা চুপ করে বসে এলো, মনে হয় কিছু বলতে চাইছে না। তাই কোনো সমস্যা থাকলে না বললেও চলবে। না না, কোনো সমস্যা থাকবে কেন? কোনো সমস্যা নেই। তাছাড়া আপনি আমার এত বড় উপকার করেছেন, আমাকে আপনাকে এতটুকু তো বলতেই পারি। আপনাকে তো কাল রাতেই বললাম
আমার মা বাবা আর বেঁচে নেই। আমার যখন 6 বছর আর বড় বোনের 15 বছর বয়স, তখনই আমার মা মারা যায়। এর কিছুদিন পর বাবা অন্য আরেকটা মহিলাকে বিয়ে করে আমাদের ছেড়ে চলে যায়। ওই দিনের পর থেকে বাবাকে আর দেখিনি আমরা দুজন। তাই আমরা মনে মনে ভেবে নিয়েছি বাবা হয়তো মারা গেছেন। বাবা চলে যাওয়ার পর আমরা দুজন চাচার বাড়িতে গিয়েছিলাম এই আশায় যে উনি হয়তো আমাদের থাকার খাওয়ার একটা ব্যবস্থা করে দিবেন। কিন্তু চাচির কারণে চাচা আমাদের তার বাড়িতে থাকতে দিতে পারেননি। এদিকে আমাদের ঘরে খাওয়ার মতো তেমন কিছু ছিল না বলতে গেলে। আমাদের দুই বোনের মধ্যে আমার বড় বোনই ছিল বয়সে একটু বড়, তাই বাধ্য হয়ে বড় আপুকে টিউশনিতে নামতে হয়। আপু সকালবেলায় রান্না করে দিয়ে প্রতিদিন টিউশনিতে চলে যেতেন আর সন্ধ্যের দিকে বাড়ি ফিরতেন। আমার বয়স যখন 8 হলো তখন আপু আমায় একটি মহিলা মাদ্রাসায় ভর্তি করিয়ে দেয়। সেখান থেকেই আমি ইন্টার পাস করেছি। এই পর্যন্ত সব কিছু ভালোই ছিল। সমস্যাটা তখন সৃষ্টি হলো যখন আপু বিয়ে করলেন। আপু যে লোকটাকে বিয়ে করলেন তার স্বভাবটা আমার একটুও ভালো লাগতো না। সব সময় আমার দিকে কেমন করে যেন তাকিয়ে থাকতো। একদিন রাতে উনি আমার সাথে খারাপ কিছু করার চেষ্টা করে, যা আমি আপুকে যে সব বলে দিই। এরপর আপু দুলা ভাইয়ের সাথে অনেক ঝগড়া করে। সেই দিন রাতে আপুকে ওই লোকটা অনেক মেরেছিল। আপুর মার খাওয়াটা আমি সহ্য করতে পারিনি। আমি এটা অন্তত বুঝে গিয়েছিলাম যে আমি যদি আপু আর দুলা ভাইয়ের মাঝে থাকি তাহলে ওনারা দুজনে কখনো সুখী হতে পারবেন না। তাই কাল ভোর সকালে আমি একা ঢাকা চলে আসি। নীলের কথাগুলো শোনার সময় কখন যে মাঝ রাস্তায় গাড়ি থামিয়ে বসে আছি তা বলতেই পারবো না। পেছনের গাড়ির হর্নের আওয়াজ শুনে আমার হোশ আসলো। গাড়িটা রাস্তার কিনারায় নিয়ে গেলাম। বুঝতে পারলাম নীলা কাঁদতেছে। কথাগুলো বলার পর নীলের কথা কি বলবো, আমার নিজের চোখে পানি চলে এসেছে। ওর কথাগুলো শুনে একটা মেয়ে কিভাবে এত কষ্ট সহ্য করতে পারে। ছোটবেলায় বাবা মাকে হারালো আর এখন বোনকে। মনটা চাইছে ওর চোখের জলগুলো মুছে দিতে, কিন্তু তেমনটা করলাম না, কারণ কাঁদলে মানুষের মন হালকা হয়, যা নীলার সবচেয়ে প্রয়োজন এখন। গাড়ি নিয়ে সোজা শপিং মলে চলে আসলাম। এর মধ্যে নীলা কান্না করাও বন্ধ করে দিয়েছে। নীলা, আমরা এসে গেছি। গাড়ি থেকে নামতে নামতে বললাম। নীলাকে নিয়ে মেয়েদের একটা কাপড়ের দোকানে ঢুকলাম। নিন, পছন্দ করেন, আপনি কোন কাপড়গুলো নেবেন। দেখলাম উনি 3টা কম দামি 3 পিস পছন্দ করে সেগুলো প্যাক করতে বললেন। হয়তো বাড়িতে পরার জন্য নিয়েছে। আমার হয়ে গেছে, চলুন। কিছুটা অবাক হলাম। হয়ে গেছে মানে? 3টা 3 পিসে আপনার কি হবে? আমার এতেই হবে, আর লাগবে না। আপনার 3টা 3 পিসে কিছু হবে না, আরো কয়েকটা নিয়ে নিন। নীলাকে সামনে থেকে একটু দূরে সরিয়ে আরো কয়েকটা 3 পিস প্যাক করে নিলাম। ভাবছি আপনার এত ঋণ কিভাবে শোধ করব। চিন্তা করবেন না, আপনার পেছনে যত টাকা খরচ করব সব আপনার স্বামীর কাছ থেকে সুদে আসলে ফেরত নিয়ে নেব। ওনার কথা শুনে মুখ চেপে একটু হাসলাম। এই প্রথম ওনার হাসির শব্দটা শুনলাম। অবশ্য ভালোভাবে শুনতে পারিনি, যা চাপা স্বভাবের মেয়েও নেই। বাড়িতে পরার জন্য তো নর্মাল কাপড় কেনা হয়ে গেল, এবার বাইরে কোথাও ঘুরতে বেরোনোর জন্য কয়েকটা কাপড় চয়েস করুন। না না, আমার আর কিছু লাগবে না। লাগবে না কেন? অবশ্যই লাগবে। আপনি কি কোথাও ঘুরতে যান না নাকি? যাই, তবে আপনাদের। কেন তবে না? আর একটা কথা, আমি কিন্তু সবসময় আপনাকে নিয়ে শপিংয়ে আসতে পারবো না। সো যা যা লাগবে এখনই নিয়ে নেন। ঠিক আছে, তাহলে আমার জন্য দুটো ভিন্ন রঙের বোরখা নিন। বোরকা তো নেবই, তার আগে বাইরে কোথায় ঘুরতে যাওয়ার জন্য কিছু কাপড় নিন। আমি বাইরে কোথাও বের হলে বোরখাই পরে বের হই, কোনো দামি কাপড় পরে না। তাই আর কিছু যদি নিতেই হয় তাহলে দুটো বোরখাই নিন। এই মেয়েটাকে যতই দেখছি ততই অবাক হচ্ছি। এখনকার যুগে ওনার মতো এমন আরেকটা মেয়ে আছে বলে আমার মনে হয় না। ওনার জায়গায় অন্য কোনো মেয়ে হলে 100% আমার পকেট ফাঁকা করে দিতেন। এমনকি ওনার জায়গায় রিয়া থাকলেও এতক্ষণে আমার পকেট ফাঁকা হয়ে যেত। ওনাকে তো একজন ভাগ্যবান মানুষই তার বউ হিসেবে পাবে মনে মনে বললাম। ঠিক আছে, আপনার যেটা ভালো লাগে সেটাই নিন। নীলাকে বললাম। অমনি উনি দুটো 2 রঙের বোরকা পছন্দ করে নিলেন। শপিং মলে যখন এসে গেলাম তখন রিয়ার জন্য গিফটটা এখান থেকে নিয়ে নিই, নাহলে তো আজ আবার রক্ষা নেই। যে পরিমাণ রেগে বোম হয়ে আছে, আমি আজ খালি হাতে গেলেই সে বোম আমার উপরেই পড়বে। নীলা, আপনার কি বোরকা নেওয়া হয়েছে? জি হয়েছে। তাহলে চলুন আমার সাথে। কাপড়ের দোকানে দেনা পাওনা মিটিয়ে সেখান থেকে একটা গয়না
দোকানে চলে গেলাম। সেখানে দোকানের কর্মচারীদের কয়েকটা ডায়মন্ড রিং দেখাতে বললাম। এখন থেকে একটা রিং পছন্দ করুন তো। আমার এসবের কোনো দরকার নেই, আমি এগুলো কখনোই পরি না। আমি জানি আপনার এগুলোর কোনো দরকার নেই, তাছাড়া আমি রিংটা আপনার জন্য না, আমার গার্লফ্রেন্ডের জন্য পছন্দ করতে বলেছি। আসলে আমার চয়েস তেমন একটা ভালো না। আপনার গার্লফ্রেন্ডও আছে? কেন, কোনো সমস্যা? না মানে বিয়ের আগে কোনো মেয়ের সাথে মেলামেশা করাটা কি ঠিক? কিছু বললেন আপনি? নীলা আস্তে করে কি যেন বললো, যা আমি ভালোভাবে বুঝতে পারিনি, তাই জিজ্ঞেস করলাম। না কিছু না, এই রংটা অনেক সুন্দর, আপনি বরং এই রংটাই নিন। নীলা একটা রিং আমার দিকে এগিয়ে দিয়ে কথাটা বললো। রিংটা দেখতে খুব সুন্দর, তাই নিয়ে নিলাম। ধন্যবাদ। কোনো রিপ্লাই দিল না, শুধু একটু হাসলো। শপিংয়ের পর নীলাকে বাড়িতে পৌঁছে দিয়ে অফিসে চলে এলাম। দুপুরের দিকে আমি আর সিহাব একসাথে লাঞ্চ করছি, সাথে দুজনে গল্পও করছি। রিয়া দাস, তোর অফিসে আসতে এত লেট হলো কেন? শপিংয়ে গেছিলাম। তুই শপিং এ গেছিলি, কিন্তু তুই তো শুক্রবার ছাড়া কখনো শপিং এ যাস না। ইচ্ছে করে যায়নি রে, এক প্রকার বাধ্য হয়ে একজনের সাথে যেতে হয়েছে। ভাই, তোকে আগেই বলেছিলাম রিয়া মেয়েটার থেকে দূরে দূরে থাক। এখন দেখলি তো মেয়েটা কত বড় ফাজিল, অফিস টাইমে তোকে নিয়ে শপিং এ যায়। আরে ভাই, তুই রেগে যাচ্ছিস কেন? আমি রিয়াকে নিয়ে শপিংয়ে যাইনি, আমি অন্য আরেকটা মেয়েকে নিয়ে শপিংয়ে গিয়েছিলাম। কি, তুই অন্য আরেকটা মেয়েকে নিয়ে শপিং এ গেছিলি? কাকে নিয়ে? তোকে তো বলাই হয়নি। কাল একটা মেয়েকে আমি রাস্তায় ফুটপাতের পাশে পাই, তারপর ওকে বাড়িতে নিয়ে যাই। শেফকে সবকিছু খুলে বললাম। ও আচ্ছা, আমি ভেবেছিলাম তোর হয়তো এতদিনের একটু জ্ঞান বুদ্ধি হলো, তাই রিয়াকে ছেড়ে অন্য আরেকটা ভালো মেয়ের প্রেমে পড়েছিস। আর এসব কিছু না, তবে নীলা মেয়েটা কিন্তু অনেক ভালো, নম্র, ভদ্র, সাথে অনেক পর্দাশীল। মেয়েটার বিহেভিয়ার দেখলে যে কেউ ওকে প্রেম না করে সরাসরি বিয়ে করতে চাইবে। তাহলে তুই নীলাকে বিয়ে করে নে না, অন্তত ওই লোভী রিয়ার হাত থেকে বেঁচে যাবি। দেখ ভাই, আমি শুধুমাত্র তোর বন্ধু না, আমি তোর ভাই। আমি কখনো তোর খারাপ চাইবো না। এর আগেও তোকে বলেছি রিয়াকে ছেড়ে দে, এখনো বলছি, কারণ মেয়েটা একেবারে সুবিধার নয়। তাছাড়া আমি অনেকবার মুখে শুনেছি রিয়ার অনেকের সাথে সম্পর্ক আছে। আমি জানি তুই রিয়াকে একেবারেই সহ্য করতে পারিস না, তাই বলে ওর নামে মিথ্যা বলবি, এটা তোর কাছে আমি কখনো আশা করিনি। শিবের কথাগুলো শুনে খাবার খাওয়ার ইচ্ছেটাই মরে গেল, তাই ক্যান্টিন থেকে খাবারটা না খেয়েই চলে এলাম। রাত 9টার দিকে অফিস থেকে বেরিয়ে সোজা রিয়ার বলে দেওয়া রেস্টুরেন্টে চলে এলাম। সেখানে গিয়ে দেখলাম রিয়া আমার আগে রেস্টুরেন্টে চলে এসেছে। ওর পাশে গিয়ে বসলাম, একটা চেয়ার টেনে আমাকে ওর পাশে বসতে থাকে দেখে ও কিছুটা দূরে সরে বসলো। আমি এবার ওর একেবারে কাছে যেয়ে বসলাম। ও এবারও আমার থেকে দূরে সরে বসতে চাইলো, কিন্তু আমি দূরে সরতে দিলাম না। তার আগে ওর হাতটা ধরে টেনে আমার কাছে নিয়ে এলাম। কি হয়েছে রিয়া, তুমি আমার থেকে এমন করছো কেন? বললাম তো কাল অনেক বিজি ছিলাম, তাই আসতে পারিনি। সেজন্য কি তুমি এখন রাগ করে বসে থাকবে? বুঝলাম আমার জানটা আমার উপর অনেক রেগে আছে, তবে জানো তো আমার জানটার রাগ কীভাবে ভাঙাতে হয় তা আমি খুব ভালো করেই জানি। জানো, তুমি চোখ দুটো বন্ধ করো তো জান। কেন? কথা না বলে চোখ দুটো বন্ধ করেই না। জোর করে রিয়ার চোখ দুটো বন্ধ করলাম। এরপর ওর জন্য শপিং থেকে যে রিংটা এনেছিলাম সেটা ওর সামনে ধরলাম। এবার চোখ খোলো। রিয়া চোখ খুললো। ওয়াও, এত সুন্দর ডায়মন্ড রিং আমার জন্য? প্রাইস কত এটা? আগেই জানতাম রিয়া রিংটা দেখলে অনেক খুশি হবে। সেটা তোমার জন্য, না জানলেও চলবে। আগে তুমি এটা বলো, রিংটা ভালো লেগেছে তো? আর আমার উপর রাগটা কমেছে কিনা? রিংটা অনেক অনেক সুন্দর, আমার খুব ভালো লেগেছে। আর আমি কি আমার বাবুটার ওপর আর রাগ করে থাকতে পারি নাকি? আমি তো আমার বাবুটাকে অনেক ভালোবাসি। লাভ ইউ। রিয়াকে নিজের কাছ থেকে ছাড়িয়ে নিলাম। বিয়ের আগে সব করার কোনো দরকার নেই, বুঝলে? বিয়ের পর যা ইচ্ছে তাই করো। তোমার এইসব ঢং আমার একদমই ভালো লাগে না রিয়াদ। ভালোবেসে জাস্ট একটা হাগ করলাম, এতেও কি বাধা দেওয়ার খুব দরকার ছিল? তবু রিয়া, বিয়ের আগে এগুলোর কোনো দরকার আছে বলে আমার মনে হয় না। আচ্ছা এসব বাদ দাও, এখন কি খাবে সেটা বলো, আমি অর্ডার দিচ্ছি। রিয়াদ, আমার পেটে খাওয়ার মতো একটু জায়গাও খালি নেই। আজ ডিরেক্টর স্যারের সাথে আমার একটা মিটিং ছিল, সেখানে একটু আগে ডিনার করেছি। তুমি বরং আমায় কিছু খাবার প্যাক করে দিতে বলো, সেগুলো বাসায় গিয়ে তো আমাকে দিয়ে দেব। ঠিক আছে। ভেবেছিলাম আজ রিয়া আর আমি একসাথে ডিনার করব, তাই মাকেও ফোন করে বলে দিয়েছিলাম যে আজ আমি বাইরে থেকে খেয়ে আসবো। খাবার ব্যাক করার জন্য 10 মিনিট আগে এই রেস্টুরেন্টে এক লোককে বলেছিলাম, উনি খাবারগুলো নিয়ে এখনও আসেননি। এদিকে রিয়া আমার সামনে একটা ছেলের সাথে হেসে হেসে কথা বলতেছে। জিজ্ঞেস করেছিলাম ছেলেটাকে,
রিয়া বললো ওরা একসাথে কাজ করে, সেজন্য কিছু বললাম না। তবে মনে মনে খুব রাগ হচ্ছে এটা ভেবে যে কি দরকার আরেকটা ছেলের সাথে এভাবে হেসে হেসে কথা বলার। এই জন্যই মা রিয়াকে সহ্য করতে পারে না। এর মধ্যে খাবারগুলো চলে এলো। খাবারগুলো রিয়া হাতে ধরে দিলে চুপচাপ সেখান থেকে সোজা বাড়িতে চলে এলাম, কারণ রিয়াকে এখন ওই ছেলের জন্য কিছু বলেই ন্যাকামি কান্না শুরু করে দেবে। রেস্টুরেন্ট থেকে বের হওয়ার সময় রিয়া আমাকে অনেকবার ডেকেছে, কিন্তু আমি ওর কোনো কথা না শুনে সেখান থেকে চলে এলাম। বয়ফ্রেন্ডকে একা একা বসিয়ে রেখে উনি আরেকজনের সাথে হেসে হেসে কথা বলবে, আবার ওনাকে কিছু বললে ন্যাকামি কান্নাও করবে। এভাবেই 15টা দিন কেটে গেল। সকালবেলা অফিস সন্ন্যান্দে রিয়ার সাথে দেখা করে ওকে অনেকগুলো গিফট দেওয়া, আর সকালে নীলার কোরআন তেলাওয়াত শুনে শুনে ঘুম ভাঙা, এভাবে দিনগুলো খুব ভালোই কাটছে। আজ সকালেও নীলার মধুর কণ্ঠে কোরআন তেলাওয়াত শুনে ঘুমটা ভেঙে গেল। কিছুক্ষণ নীলার কোরআন তেলাওয়াত দরজার বাইরে দাঁড়িয়ে শুনলাম, তারপর বাগানে কিছুক্ষণ হাঁটাহাঁটি করে ঘরে এসে ঘুমিয়ে পড়লাম। অবাক করার ব্যাপার হলো এটা যে 15 দিনের মধ্যে নীলা মেয়েটার চেহারায় একবারও দেখতে পারেনি। কেন জানি না, নীলার চেহারাটা দেখতে খুব ইচ্ছে করে দেখতে কি আছে ওই মেয়েটার গলার সুর, চেহারার মধ্যে যে প্রতিনিয়ত ওর দিকে আমায় আকৃষ্ট করছে। নাস্তার টেবিলে আমি, মা, রায়হান, রিমি, আমরা 4 জন একসাথে বসে নাস্তা করছি, আর নীলা আমাদের থেকে কিছুটা দূরে দাঁড়িয়ে আছে। নীলামা, আমাদের সাথে বসেই নাস্তাটা করে নে না। না আন্টি, আপনারা বরং করে নিন, তারপর আমি নাস্তা করব। কেন নীলা, তুমি পরে নাস্তা করবে কেন? আমাদের সাথে বসেই তো নাস্তাটা করতে পারো। কেন আবার? তোমার ছেলের জন্যই তো নীলা আপু নাস্তা করতে পারে না। আপু ভয় পান যদি তোমার ছেলে নীলা আপুর খাওয়ার সময় ওনার মুখটা চুরি করে দেখে ফেলেন, সেই জন্য। এই না আন্টি, তেমন কোনো কিছু না। রিমি আপু, তুমি শুধু শুধু আমার নামে মিথ্যে বলছো কেন? থাক, আমি বুঝে গেছি নীলার সমস্যাটা কোথায়। আসলে নীলা খুব রাজুক প্রকৃতির মেয়ে তো, তাই রিয়াদের সামনে খেতে বসে না। তবে চিন্তা করো না, আর কিছুদিন পরেই এমন ব্যবস্থা করব যে তুমি রিয়াদের সাথেই বসে নাস্তা করতে পারবে। আন্টির কথার মানেটা কিছুই বুঝলাম না। এতক্ষণ যাবত 3 জনের কথা চুপচাপ করে শুনলাম। আসলে মাই 15 দিনে নীলাকে নিজের মেয়েই ভেবে নিয়েছে, তাই আমার থেকে ও বেশি নীলাকে ভালোবাসেন। মাই 15 দিনে নীলাকে এতটাই আপন করে নিয়েছেন যে আমাকে ছাড়া 5 দিন থাকতে পারবে, কিন্তু নীলাকে ছেড়ে 1 ঘন্টাও থাকতে পারবেন না। এসব ভাবছিলাম তখনই মা বলে উঠলেন, রিয়াদ, আমি তোর বিয়ে ঠিক করে ফেলেছি, কয়েকদিন পরেই তোর বিয়ে। মার কথাটা শুনে গলায় খাবার আটকে গেল। তাড়াতাড়ি টেবিলের উপর থেকে 1 গ্লাস পানি নিয়ে খেলে নিলাম। মা, তুমি কি বললে? আমার বিয়ে, তাও কয়েকদিন পর? আন্টির কথা শুনে আমিও অনেকটা অবাক হলাম। কিছুক্ষণ পর আবার নিজেকে সামলে নিলাম। এটা ভেবে হয়তো ওনার বিয়ে ওনার গার্লফ্রেন্ডের সাথেই ঠিক হয়েছে। হ্যাঁ, তোমার বিয়ে তাও কয়েকদিন পরে। কি আবল তাবল কথা বলছো তুমি মা? বিয়ে কি এত সোজা নাকি? বিয়ে করাতে হলে প্রথমে মেয়ে দেখতে হবে, তারপর মেয়ে রাজি কিনা সেটা জানতে হবে, এরপর না হয় বিয়ে। মেয়ে আমি অনেক আগেই দেখে ফেলেছি। তাছাড়া আমি জানি তোর জন্য যে মেয়েকে আমি দেখেছি সে কখনো আমার কথা ফেলবে না। আমি যাকে বিয়ে করতে বলবো সে তাকেই চোখ বুজে বিয়ে করে নিবে। আমি ঠিক বললাম তো নীলা? হুম। কিন্তু মা, আমি তো আর কিছু বলতে পারলাম না। তার আগে কে যেন দরজাটা লক করলো। রিমি দরজাটা খুলতেই কয়েকটা পুলিশ আমাদের বাড়িতে ঢুকে পড়লো। মা, আমরা সবাই ওনাদের দেখে বসা থেকে উঠে দাঁড়ালাম। খেয়াল করলাম নীলা ওই মহিলা আর পুরুষটাকে দেখে মার পেছনে গিয়ে দাঁড়ালো। নীলার হাবভাব দেখে মনে হচ্ছে অনেকটা ভয় পাচ্ছে, কিন্তু কেন পাচ্ছে সেটাই বুঝতে পারলাম না। এর মধ্যে পুলিশ অফিসার বলতে শুরু করলো, সরি স্যার, আপনাদের ডিস্টার্ব করতে চলে আসলাম। ইটস ওকে, সমস্যা নেই। তা কি জন্য এখানে আসা সেটা কি জানতে পারি? আসলে স্যার, আপনাদের নামে একজন কমপ্লেন করেছে। পুলিশের কথাটা শুনে মুহূর্তে মাথাটা গরম হয়ে গেল। কি, আমার নামে কমপ্লেন করছে? কে? কারা তো ওর সাহস? স্যার, উনি কমপ্লেন করেছেন আপনি নাকি ওনার স্ত্রীর বোনকে আপনার বাড়িতে জোর করে রেখে দিয়েছেন। পুলিশের সাথে আসা লোকটার দিকে তাকিয়ে কথাটা বললো। কি সব আলতু ফালতু কথা বলছেন? আমি কেন ওনার স্ত্রীর বোনকে আমার বাড়িতে জোর করে রাখতে যাব? অফিসার, এখানে তেমন কিছুই হয়নি, আপনি ওনাদের নিয়ে আসতে পারেন। স্যার, আপনার মার পিছনে যে মেয়েটা দাঁড়িয়ে আছে, আপনারা তাকে ভয় দেখিয়ে জোর করে এই বাড়িতে রেখেছেন। আপনি? রিয়াদ, তুই চুপ কর, আমি দেখছি ব্যাপারটা। ওকে। আচ্ছা, ওনাদের মন্তব্য অনুযায়ী আমরা তাদের বোন বা শালীকে এখনো জোর করে রেখেছি, তাই তো? কিন্তু আমরা তো তেমন কিছুই করিনি। আপনি চাইলে নীলাকে জিজ্ঞেস করতে পারেন। না অফিসার, উনি মিথ্যে কথা বলতেছে। ওনারা সবাই মিলে হয়তো নীলাকে ভয় দেখিয়েছেন যাতে ও আপনাদের সামনে মিথ্যে কথা বলে। দেখুন, ভয় কিন্তু আমরা দেখাইনি, বরং নীলা আপনার ভয়ে বাড়ি থেকে পালিয়ে এসেছে। বেশি বাড়াবাড়ি করবেন
না তো, যে পুলিশ দিয়ে আপনি আমাদের ধরে নিয়ে যেতে এসেছেন সেই পুলিশ দিয়ে আপনাকে হাতকড়া পরাবো বলে দিলাম। তাছাড়া নীলা এখন প্রাপ্তবয়স্ক, ও যেখানে ইচ্ছে সেখানে থাকতে পারে। নীলা মা, তুমি পুলিশদের কাছে বলে দাও তো আমরা তোমাকে এখানে জোর করে রেখেছি না তুমি ইচ্ছে করে এখানে থাকছো। আমি এখানে নিজের ইচ্ছে থাকছি। নীলা নিজের মুখেই শুনলেন তো অফিসার, এবার আপনারা ওনাকে নিয়ে যেতে পারেন। ঠিক আছে, মানলাম নীলা নিজের ইচ্ছায় এখানে আছে, তবে কি পরিচয় আছে ও এখানে? আজ ওনারা নীলার সাথে ভালো ব্যবহার করছেন বলে যে সব সময় ভালো ব্যবহার করবেন সেটার কি কোনো নিশ্চয়তা আছে? হতে পারে কয়েকদিন পর ওনারা নীলার একটা ক্ষতি করে দিলেন, তখন কি আপনারা সেই ক্ষতির ক্ষতিপূরণ দিবেন? তাই বলে কি ওনাদের বলুন নীলাকে আমাদের কাছে ফিরিয়ে দিতে। উনি ঠিক কথাই বলছেন ম্যাডাম। উনি আপনাদের এখানে তো কোনো পরিচয় ছাড়াই আছে, সেজন্য এটাই ভালো হয় আপনারা ওনাকে ওনার পরিবারের কাছে ফিরিয়ে দিন। কে বললো নীলা আমাদের এখানে কোনো পরিচয় ছাড়াই থাকছে? ও আমার এখানে একটা পরিচয় আছে, আর সেটা হলো নীলা আমার ছেলের হবু বউ, আর আজই ওদের বিয়ে হবে। আমার মার কথা শুনে তো সেখানে উপস্থিত সবাই অবাক। বিশেষ করে আমি আর নীলা। মা এমন একটা কথা বলবে আমি কখনো ভাবতেই পারিনি। আমার বিয়ে তাও আবার নীলার সাথে। অনেকটাই অবাক হলাম। মাকে কিছু বলতেও পারছি না। কিছু বলতে নিলেই আমাকে হাতের ইশারায় চুপ থাকতে বলছে। কিছুক্ষণ পর মা আমাকে নিয়ে আলাদা একটা রুমে গেল। মা, এসবের মানে কি? তুমি সবার সামনে এটা কেন বললে যে নীলার সাথে আমার বিয়ে? তুমি নাস্তা করার সময় বললে আরেকটা মেয়ের কথা, আর এখন নীলার কথা বলছো। কারণ তোর নীলার সাথেই বিয়ে হবে, সেই জন্য সবার সামনে তোদের বিয়ের কথা বলেছি। আর সকালে যে মেয়েটার কথা বলছিলাম সে আর কেউ নয়, আমাদের নীলাই ছিল। কিন্তু মা, আমি তো রিয়াকে ভালোবাসি। তোমার ভয়ে সে কথা এখনো বলতে পারিনি কোনোদিন। রিয়ার কথা বলাতে দেখলাম মা কিরকম যেন রেগে গেল, তবে আমায় তেমন কিছুই বললো না। তোকে এর আগেও বলেছি ওই রিয়া মেয়েটা আমার পছন্দ না, অন্তত আমি বেঁচে থাকতে ওর সাথে তোর বিয়ে কখনো হবে না। সো রিয়াকে ভুলে যা আর আমার কথা মতো নীলাকে বিয়ে কর, না হলে আমার মরা মুখ দেখবি। তুই কি জানিস না নীলা মেয়েটা কতটা ভালো? ওর মতো আর একটা মেয়ে পাবি এই যুগে বল? তাছাড়া একটিবার ভেবে দেখেছিস এখন তুই যদি নীলাকে বিয়ে না করিস তাহলে ওর কি হবে? নীলার খারাপ দুলাভাইটা ওকে নিয়ে গিয়ে আবার অত্যাচার করবে, তুই কি এটা চাস? না, কখনোই চাই না। তাহলে বেশ, হয়ে গেল, আমার কথাটাই ফাইনাল, তুই নীলাকে বিয়ে করবি হাজি। আজই নীলাকে বিয়ে করছে মানে? মা আমাকে আর কিছু বলতে না দিয়ে ড্রয়িং রুমে চলে গেলেন। আমিও মার পেছন পেছন সেখানে গেলাম। অফিসার, এখন তো আপনাদের কারো কোনো অভিযোগ নেই আমাদের বিরুদ্ধে? না ম্যাডাম, তাহলে আমরা আসি। ঠিক আছে যান, তবে আপনার সাথে যারা এসেছে তাদেরকে যেতে বলুন। যতই হোক ওনারা তো মেয়ের অভিভাবক, বিয়েতে ওনাদের অনেক দরকার হতে পারে। সন্ধ্যার দিকে বিয়েটা হয়ে গেল। আন্টি, আমি আপুর সাথে একটু কথা বলবো। আন্টি না, এখন তো আমাকে মা বলে ডাকবি, মনে থাকবে? জি। ঠিক আছে যাও, আপুর সাথে কথা বলে এসো। চারিদিকে তাকিয়ে দেখলাম দোলাভাই কোথাও আছে কিনা। তারপর আপুর কাছে চলে গেলাম। আপু আমাকে দেখা মাত্রই কান্না শুরু করে দিয়েছে। আমারও একই অবস্থা, আপুকে দেখা মাত্রই কান্না শুরু করে দিয়েছি। দৌড়ে গিয়ে আপুকে জড়িয়ে ধরলাম আর কাঁদতে লাগলাম। 10 মিনিটের মতো এভাবেই দুই বোন কিছুক্ষণ কান্না করলাম। এরপর আপু আমার চোখ ওনার আঁচল দিয়ে মুছিয়ে দিলেন। আপু, কেমন আছো আপু? ভালো না রে, তোকে ছাড়া এই প্রথম এতগুলো দিন একা একা থাকলাম। জানিস তোকে ছাড়া এতগুলো দিন থাকতে আমার অনেক কষ্ট হয়েছে রে। আমারও আপু, অনেক কষ্ট হয়েছে। এই পাগলি, আবার কান্না করছিস কেন? কান্না থামা। এত ভালো শাশুড়ি, এত ভালো হাজবেন্ড পেয়ে কেউ কান্না করে নাকি? নীলার চোখের পানি আবার মুছে দিলাম। সত্যি ওনারা অনেক ভালো। আচ্ছা শোন, আমি এখন চলে যাচ্ছি, তুই সাবধানে থাকিস। আর একটা কথা, ভুলেও একা আমাদের বাড়ি যাবি না। যদি আমাকে দেখতে ইচ্ছা করে তাহলে আমাকে কল করবি, আমি এসে তোর সাথে দেখা করে যাব। হুম। সব সময় স্বামীর কথা শুনে চলবি আর স্বামীর সেবা করবি, ঠিক আছে? আচ্ছা। আমার লক্ষ্মী বোন। নীলার কপালে একটা চুমু দিয়ে সেখান থেকে চলে এলাম। আসার সময় নীলার শাশুড়ির সাথেও দেখা করে এলাম। রাত 12টা বাজে। আমি এখনও ছাদে একা একাই দাঁড়িয়ে আছি। আজকের ঘটে যাওয়া ঘটনাটা আমি এখনও মেনে নিতে পারছি না। রিয়া যদি এ ব্যাপারে জানতে পারে তাহলে কি আমায় কোনোদিন মাফ করবে? ওকে কি আমি বোঝাতে পারবো আমি কোন পরিস্থিতিতে নীলাকে বিয়েটা করেছি? চাইলেও রিয়াকে এ ব্যাপারে বলতেও পারি না। তবে আমি চাই না রিয়ার কাছ থেকে কিছু লুকাতে। কালে ওকে সব সত্যি কথা বলে দেবো।
এরপর ও মাপ করবে কি করবে না সেটা ওর ব্যাপার। রিয়ার ব্যাপারে আমি যতটা না চিন্তা করছি তার চেয়েও বেশি চিন্তিত হচ্ছি এটা ভেবে যে নীলার সাথে তো আমার ইসলামিক শরীয়তে মতেই বিয়েটা হয়ে গেল। এখন যদি ও আমাকে আমার স্ত্রীর অধিকার না দাবি করে তাহলে তো আমি ওর অধিকার পূরণ করতে বাধ্য। এসব ভাবছিলাম তখন রিমি আমার পেছন থেকে ডাক দিল, কি ব্যাপার, নতুন জামাই এত রাতে এখানে কি করছে একা একা? হুম হুম। ওইদিকে ওনার নতুন বউ যে কখন থেকে রুমে ওয়েট করছে ওনার জন্য, সেটা কি উনি জানেন না? না এমনি ঘরে ভালো লাগছিল না তাই এখানে দাঁড়িয়ে আছি। এটা কেমন কথা? ঘরে নতুন বউ রয়েছে আর তোমার ঘরে ভালো লাগে না? এক্ষুনি তুমি তোমার রুমে যাও, নীলা আপু রুমে একা একা বসে আছে। রিমি এই কথাগুলো বলেই আমার হাত ধরে টেনে রুমের কাছে নিয়ে আসলো। এইবার রুমে যাও। তুই তো রুমে যা, আমি একটু পরেই আসছি। না, এক্ষুনি যাও, না হলে মাকে ডেকে আনবো কিন্তু। হুম। এই না মাকে ডাকিস না, আমি এখনই যাচ্ছি। সেই সন্ধ্যের পর থেকেই ওনার রুমে একা একা বসে আছি। আজ কেন জানি একা রুমে থাকতে খুব ভয় করছে। এতদিন শুধু বাহির থেকেই এই রুমটা দেখেছি, আর আজ এই রুমের বিছানায় বসে আছি, তাও ওনার বউ হিসেবে। এটা ভাবতেই কেমন যেন লাগছে। হঠাৎ দরজাটা খোলার আওয়াজ পেয়েই ভয়ে একটু কেঁপে উঠলাম। তার মানে উনি রুমে চলে এসেছেন। কিছুটা নড়ে চড়ে বসলাম। রুমে ঢুকতেই বিছানার মাঝখানে নীলাকে বউ সাজা অবস্থায় বসে থাকতে দেখে কিছুটা বিরক্ত বোধ করলাম, তবু মুখে কিছু না বলে ওর সামনে গিয়ে দাঁড়ালাম। খেয়াল করলাম নীলা বিছানা থেকে নেমে আমার পা ধরে সালাম করতে চাইছে। আমি বাধা দিলাম, কিন্তু ও কিছু না শুনেই আমাকে সালাম করে বস থেকে উঠে দাঁড়ালো। নীলা বলতে লাগলো, আমি জানি আপনি আমার নিজ ইচ্ছে বিয়ে করেননি। আমাকে আমার দুলা ভাইয়ের কাছ থেকে বাঁচানোর জন্য বিয়েটা করেছেন। আমিও কিন্তু আপনাকে নিজ ইচ্ছে বিয়ে করিনি, কারণ আমি জানি আপনি অন্য আরেকটা মেয়েকে ভালোবাসেন। আর আমি আপনাদের দুজনের মাঝে কখনোই আসবো না। আপনি যদি আমাকে তালাক দিয়ে ওই মেয়েটাকে বিয়ে করেন তাতেও আমার আপনার প্রতি কোনো অভিযোগ থাকবে না। অতএব আপনি নিশ্চিন্তে থাকতে পারেন। নীলার কথাগুলো শুনে মনে হলো বুকের ওপর থেকে একটা বড় পাথর নেমে গেল। তবে একবার যখন আমাদের ইসলামী মোতাবেক বিয়েটা হয়ে গেছে, তখন আজ রাতের যেইগুলো গুরুত্বপূর্ণ কাজ, মানে 2 রাকাত নফল নামাজটা দুজনে পড়ে নিলে ভালো হয় না? চলুন। মনে হয় আমি আপনার অনেক ছোটই হব, তাই আপনি না বলে তুমি করে বলেন, বেশি খুশি হব। ঠিক আছে চলো। আমি ওয়াশরুমে চলে এলাম, পেছনে নীলাও এলো। দুজন উজু করে আমি সামনে আর নীলা আমার পেছনে দাঁড়িয়ে দুজন নামাজ পড়ে নিলাম। নামাজ শেষে, আপনি বিছানায় শুয়ে পড়েন, আমি নিচে শুয়ে পড়ছি। না না এটা কিভাবে হয়? তুমি মেয়ে হয়ে নিচে ঘুমাবে আর আমি ছেলে হয়ে বিছানায়? কিছু হবে না, আমার নিচে ঘুমানোর অনেক অভ্যাস আছে। তুমি শিওর? হুম। বিছানা থেকে বালিশটা নিয়ে ফ্লোরে একটা চাদর বিছিয়ে শুয়ে পড়লাম আর ভাবতে লাগলাম, ছোটবেলা থেকেই সবার অবহেলা পেয়ে পেয়ে বড় হয়েছি। কখনো ভাবিনি যে বিয়ের পর স্বামীর অবহেলাটাও আমার ভাগ্যে আছে। আমি তো কোনো দিন এমনটা চাইনি। সব সময় পর্দা করে চলেছি, যাতে আমার মুখের সৌন্দর্যটা আমার স্বামী প্রথম দেখে। কিন্তু আর যার সাথে আমার বিয়ে হলো, সে আমার মুখের ঘোমটাটা পর্যন্ত নিজ হাত দিয়ে ওঠালো না। মুখ দেখা তো দূরের কথা, নামাজ পড়ে আল্লাহর কাছে প্রতিদিন দোয়া করতাম, আল্লাহ যেন আমার এমন একটা স্বামী দেয় যার মনে আমি নামটা ছাড়া আর কোনো মেয়ের নাম না থাকে। আর আজ আমি এমন একজনকেই স্বামী হিসেবে পেলাম যার মনে আমি ছাড়াও আরেকজনের নাম আছে। উনি রিয়া নামের একটা মেয়েকে ভালোবাসে, আর এই মেয়েকে বিয়ে করবেন বলেছে। তাহলে কি উনি আমার তালাক দিয়ে দেবেন? আচ্ছা, উনি যদি আমায় তালাক দিয়ে দেয় তাহলে আমি কোথায় যাব? আমার যে কোথাও যাওয়ার মতো কোনো জায়গা নেই। এইসব ভাবতে ভাবতেই চোখ বেয়ে ক্রমশ পানি পড়তে লাগলো। হয়তো আল্লাহ তাআলা এর মাধ্যমেও আমার একটা পরীক্ষা নিচ্ছেন। হতেও তো পারে আল্লাহ তাআলা আমার জন্য আরো ভালো কিছু ভেবে রেখেছেন। তবে যাই হয়ে যাক, একবার যখন ওনার সাথে আমার বিয়েটা হয়ে গেছে,
তখন যতদিন ওনার সাথে আছি ততদিন ওনার সেবা করেই কাটিয়ে দেব। এতে উনি আমার স্ত্রী হিসেবে মানুক বা না মানুক, এসব ভেবে ভেবে কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়লাম। নীলা মেয়েটাকে নিয়ে যতটা খারাপ চিন্তা করছিলাম, মেয়েটা ততটাও খারাপ না। উল্টো নীলা অনেক ভালো মনের একটা মেয়ে। আজও আমার মনের ওপর থেকে অনেক বড় একটা বোঝা নামিয়ে দিল। সেজন্য বিছানাটায় গা এলিয়ে দিতেই শান্তিতে ঘুমিয়ে পড়লাম। ঘুমটা হঠাৎ করে ভেঙে গেল। সামনে তাকাতেই খুব বড় একটা শক খেলাম। চোখের সামনে অপরিচিত একটা মেয়ে দাঁড়িয়ে আছে আর আমার হাত ধরে টানছে। বিছানা থেকে লাফ দিয়ে উঠলাম। আপনি কে? আর আমার রুমে বা কি করছেন এই সময়? এই, আস্তে লাফ দিন, বিছানা থেকে তো পড়ে যাবেন। আমাকে চিনতে পারছেন না? আমি নীলা, যার সাথে আপনার কাল বিয়ে হলো। কি আপনি মানে নীলা তুমি? হুম। তার মানে এটাই নীলার আসল রূপ, যে এতদিন নীলা ওর ওড়না দিয়ে আমার কাছ থেকে আড়াল করে রেখেছিল। এই প্রথম নীলার মুখটা দেখলাম। পুরো পরীর মতো দেখতে। এত সুন্দর কোনো মেয়ে মানুষ হতে পারে বলে আমার মনে হয় না। নীলার চেহারার সৌন্দর্যের কাছে রিয়া কিছুই না। সত্যি ওর মতো একটা মেয়ে আমার বউ ভাবতেই নিজের প্রতি গর্ব হচ্ছে অনেক। নীলা যে আমার ক্ষণিকের বউ, মাত্র সেটা আমি ভুলেই গেছিলাম। এক মুহূর্তে রিয়ার কথা ভুলে নীলার সৌন্দর্যের প্রেমে পড়ে গেলাম। নীলার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে রইলাম। দেখলাম উনি আমার দিকে তাকিয়ে কি যেন চুপ করে ভাবছেন, তাই ওনার হাতটা ধরে ঝাঁকি দিয়ে ডাক দিলাম, এই যে, কি হলো? এমনভাবে তাকিয়ে কি দেখছেন? নীলার ডাকে আমার হুঁশ পেল। না না, কিছু না। তুমি কি সত্যি নীলা, মানে যার সাথে আমার বিয়ে হয়েছে? আসলে এর আগে তো তুমি কখনো দেখিনি, তাই বুঝতে পারছি না। হুম, আসলেই তো। আপনি এর আগে আমায় কোনোদিন দেখেননি, তবে আমার গলার আওয়াজ তো শুনেছেন। এটা শুনেই বুঝে নিন আমি আসল নীলা না নকল। মেয়েটার গলার আওয়াজ কিছুক্ষণ শুনে বুঝতে পারলাম এটাই আসল নীলা। তবে আসল নীলা যে এতটা সুন্দর হবে এটা কোনোদিন কল্পনাও করিনি। কি হলো, গলার আওয়াজ শুনেও কি বিশেষ হয়নি? না, হয়েছে। বলে আবার বিছানায় শুয়ে পড়তে যাব, তখনই নীলা আমায় আটকে দিল। এই, কি করছেন? আবার শুয়ে পড়ছেন যে? ফজরের আজান দিয়েছে, গোসল করে নামাজ পড়তে যান মসজিদে। ঘড়ির দিকে তাকিয়ে দেখলাম 5টা বাজে। কি এত সকালে আমি গোসল করব? আবার মসজিদেও যাব নামাজ পড়তে? কখনো না। তাছাড়া আমি ফজরের নামাজ কখনো পড়ি না। কখনো পড়ে না তো কি হয়েছে, এখন থেকে পড়বেন। আমি জানি যে আপনার থেকে কোনো দিন স্ত্রীর অধিকার পাবো না, আর চাইলেও আপনি তা দেবেন না। কিন্তু স্ত্রী হিসেবে আপনার কাছে কয়েকটা জিনিস তো চাইতেই পারি, তাই না? এর মধ্যেই আমার একটা চাওয়া হলো আপনি নিয়মিত নামাজ পড়বেন। আরেকটা চাওয়া, থাক, এটা নামাজ পড়ে আসলেই বলবো। আমি চাই আমার স্বামী 5 ওয়াক্ত নামাজ পড়ুক। আপনি কি আপনার স্ত্রীর এই চাওয়াটুকুও পূরণ করবেন না? ঠিক আছে, আমি গোসল করে নামাজ পড়তে যাচ্ছি। নীলা এমনভাবে কথাটা বললো যে আর না করতে পারলাম না। নীলা ঠিকই তো বলেছে, স্ত্রী হিসেবে আমি তো ওর এই চাওয়াটা অন্তত পূরণ করতে পারি। টাওয়ালটা হাতে নিয়ে যে ওয়াশরুমে যাব, তখন এই নীলা আবার বলে উঠলো, আপনার হয়তো এত সকালে গোসল করার অভ্যাস নেই, তাই আপনার শরীর যদি পাক থাকে তাহলে গোসল না করলেও চলবে। আপনি বরং অজু করে নামাজটা পড়ে আসেন। নীলার কথা মতো উজু করে নামাজটা পড়তে চলে গেলাম। নামাজ পড়ে রুমে এসে দেখি নীলা এখনো যায় নামাজের উপরেই বসে আছে। নীলা, তোমার নামাজ পড়া এখনো শেষ হয়নি? নামাজ শেষ হলে ঘুমিয়ে পড়ো। বাসায় এসে ঘড়িতে দেখলাম সকাল 6টা বাজে। এত সকালে তো আমাদের বাড়ি কেউ ঘুম থেকে উঠবে না, তাই নীলা একা একা জেগে কি করবে, সেজন্য কথাটা বললাম। নামাজ শেষ হয়ে গেছে, তবে কোরআন তেলাওয়াত করাটা এখনো বাকি আছে। মনে হচ্ছে আপনার খুব ঘুম পেয়েছে, আপনি বরং বিছানায় গিয়ে শুয়ে পড়ুন। নীলার সৌন্দর্যটা যেন আরো 10 গুণ বাড়িয়ে দিল ওর মুখের হাসিটা। এমনিতেই নীলাকে পুরো পরীর মতো দেখতে, তার উপর ওর এরকম মায়া জড়ানো হাসি আমায় এক প্রকার ওর দিকে আকৃষ্ট করছে। খানিকক্ষণ পরেই রিয়ার কথা মনে পড়তেই নিজেকে সামনে নিলাম। বিছানায় এসে শুয়ে পড়লাম। তবে ঘুমাতে পারলাম না, কারণ নীলার এই মধুর কণ্ঠে কোরআন তেলাওয়াত শুনলে আমার কখনোই ঘুম আসবে না। আগে নীলার কোরআন তেলাওয়াত ওর ঘরের পাশে গিয়ে শুনতাম, আর এখন তো ও আমার ঘরে বসেই কোরআন তেলাওয়াত করছে। যতক্ষণ নীলা কোরআন তেলাওয়াত করলো ততক্ষণ আমি বিছানায় চোখ বুজে শুনলাম, তারপর ঘুমিয়ে গেলাম। সকাল 8টার দিকে ঘুম থেকে উঠে অফিসে যাব বলে রেডি হচ্ছিলাম, তখন রিমি এসে বলল আজ মা অফিস যেতে নিষেধ করেছে। তাই আবার বিছানায় এসে শুয়ে পড়লাম। বিছানায় শুয়ে পড়ার কিছুক্ষণ পরেই টের পেলাম কে যেন আমার নাম ধরে ডাকছে। চোখ মেলে তাকে তো আমি অবাক। শিহাব তুই? শিহাবকে এ সময় আমার বাড়িতে দেখে খুবই অবাক হলাম।
হ্যাঁ, আমি এখানে এত অবাক হওয়ারও কিছু নেই। আর এভাবে লাফ দিয়ে বিছানা থেকে ওঠারও দরকার নেই। আন্টি আমায় ফোন করে বলল আজ তুই অফিসে আসবি না, তাই তোর বাড়িতেই চলে এলাম। আর হ্যাঁ, আর জিজ্ঞাসা দৃষ্টিতে শিহাবের দিকে তাকিয়ে বললাম, শুনলাম তোর নাকি কাল বিয়ে হয়ে গেছে। তার মানে মা শিহাবকে বলে দিয়েছে আমার বিয়ের ব্যাপারে? মা কি তোকে সব বলে দিয়েছে? এটুকু আগেই আমাকে ফোন করে জানালো। বুঝলাম। আর তুই কাকে কাকে জানিয়েছিস? এখনো কাউকে জানাইনি, বাট একটু পরেই জানাবো। শিহাব কাউকে জানায়নি শুনে হাফ ছেড়ে বাঁচলাম। একটু পরে জানাবি মানে? প্লিজ ভাই, কাউকে কিছু জানাস না। আমি কোন পরিস্থিতিতে পড়ে বিয়েটা করেছি মা নিশ্চয়ই তোকে বলেছি। তাছাড়া আমি রিয়াকে ভালোবাসি। কয়েকদিন পরেই নীলাকে ডিভোর্স দিয়ে আমি রিয়াকে বিয়ে করব। না কিন্তু না। আচ্ছা, এখন এসব কথা বাদ দে তো, ফ্রেশ হয়ে আয়, সবাই একসাথে নাস্তা করব। তোকে ছাড়া তো কেউ আমায় নাস্তা দিবে না। ওকে। ফ্রেশ হয়ে ওয়াশরুম থেকে বের হলাম, তখন শিহাব আবার বলতে শুরু করলো, ভাই বলতে হবে বউয়ের মতো একটা বউ পেয়েছিস। আমি বাড়িতে এসে কত করে ভাবির মুখটা দেখতে চাইলাম, কিন্তু উনি দেখাইলই না। আসলে নীলা অনেক পর্দা করে চলে ভাই, সেজন্য হয়তো তোকে মুখটা দেখায়নি। তোর কথা কি বলবো, আমি এই বাড়িতে এতগুলো দিন ধরে ওর সাথে ছিলাম, তবুও আমায় একদিনও মুখ দেখায়নি। কাল রাতেই বিয়ে হওয়াতে প্রথম মুখটা দেখতে পেয়েছি। ভাবির চেহারাটা কেমন তোর মুখ থেকেই শুনি, বাস্তবে তো দেখতে পাবো না মনে হয় না। দেখতে পুরো পরীর মতো, এরকম সুন্দর মেয়ে আমি আমার সারা জীবনে একটাও দেখলাম না। রিয়ার থেকেও সুন্দর। অনেক। নীলের কথা ভাবতে ভাবতে অন্যমনস্ক হয়ে পড়ছিলাম, তাই বলে সত্যিটা মুখ দিয়ে বেরিয়ে গেছে। যখনই বুঝলাম আমি কি বলেছি, তখনই না মানে রিয়ার থেকে একটু কম সুন্দর আমতা আমতা করে কথাটা বললাম। থাক, হয়েছে, আর মিথ্যা বলতে হবে না। যা বোঝার আমি বুঝে গেছি। এখন নিচে চল, তোর বউ আবার তোর জন্য কখন থেকে ওয়েট করছে। রিয়াদকে নিয়ে ডাইনিং টেবিলের পাশে চলে এলাম। ডাইনিং টেবিলের সামনে গিয়ে দেখি মা, রিমি, রায়হান ওরা খাবার টেবিলের পাশেই বসে আছে, আর নীলা মার পাশে দাঁড়িয়ে আছে। আমাকে ডাইনিং টেবিলের সামনে আসতে দেখেই নীলা মার কাছ থেকে আমার কাছে এসে একটা চেয়ার এগিয়ে দিল বসার জন্য। নীলার এরকম কাজকর্মে অনেকটা অবাক হলাম, কারণ যে মেয়ে কাল সকালেও আমার খাবার সময় 10 হাত দূরে থাকতো, সে মেয়ে আজ আমার এত কাছে দাঁড়িয়েছে। কিছু না বলে আমি সে চেয়ারে বসে পড়লাম, আর শিয়াব আরেকটা চেয়ারে। নীলা সবাইকে খাবার বেড়ে দিচ্ছে, শুধু শিয়াবকে বাদে। আমি খাবার খাওয়ায় খুব মনোযোগ ছিলাম, যার জন্য নীলা যে শিয়াবকে খাবার দিচ্ছে না তা খেয়াল করিনি। হঠাৎ শিয়াবের গলার আওয়াজ শুনে ওর দিকে তাকালাম। কি ব্যাপার আন্টি, ভাবি কি আমায় খাবার দিবে না নাকি? সেই কখন থেকে খাবার প্লেট নিয়ে বসে আছি। এ ব্যাপারে আমাকে বলে কিছু লাভ নেই, কারণ নীলা আমায় আগেই বলে দিয়েছে রিয়াদের অনুমতি ছাড়া কাউকে খাবার দিতে পারবে না, মানে কোনো পরপুরুষকে না, বুঝলি? ও আচ্ছা, বুঝেছি। আমি তো ভুলেই গিয়েছিলাম, আমার ভাবিটা আবার অনেক স্বামী ভক্ত। সে তো রিয়াদের অনুমতি ছাড়া আমায় খাবারই দিবে না। কিরে রিয়া, তুই দেখি এখনো ভাবিকে আমায় খাবার দিতে বলছিস না। আমাকে কি আজ না খাইয়ে রাখবি নাকি? নীলার প্রতিটা কাজে আমি শুধু অবাকের ওপর অবাক হচ্ছি। এরকম মেয়েও কি এই যুগে আছে, যে কিনা স্বামীর অনুমতি ছাড়া কাউকে খাবারটাও বেড়ে দেয় না? শিয়াব কথাটা বলার পর রিমি আর মা অনেকবার নীলাকে বললো খাবারটা বেড়ে দিতে, কিন্তু নীলা কারো কোনো কথা শুনছে না, শুধু চুপ করে আমার পাশে দাঁড়িয়ে রইলো। তাই আমি কোনো উপায় না পেয়ে খাবারটা দিতে বললাম। তারপর গিয়ে নীলা শিয়াবকে খাবারটা দিল। খাবার খাওয়া শেষ করে যে যার রুমে চলে গেল। আমিও শিয়াবকে বিদায় দিয়ে রুমে চলে আসলাম। দুপুরের দিকে লাঞ্চ করে বের করতে বসে আছি, তখনই আমার মোবাইলে কল এলো। মোবাইলের স্ক্রিনে তাকিয়ে দেখি আরিফ ফোন দিয়েছে। ফোনটা রিসিভ করলাম। হ্যালো, কেমন আছিস দোস্ত? রেগে আছিস কেন? তোর কি আবার মিনার সাথে ঝগড়া হয়েছে? আরিফের গার্লফ্রেন্ড হচ্ছে মিনা। শিয়াব কি আরিফের কাছে সব বলে দিল নাকি? না, আমার কারোর সাথে ঝগড়া হয়নি, তবে এখন হবে তোর সাথে। তুই যে বিয়ে করেছিস সেটা আমার জানাসনি কেন? যা ভেবেছিলাম তাই। শিয়াব সব কিছু ওকে বলে দিয়েছে। যখন সব কিছু জেনেই গেছে তখন কিছু লুকিয়ে লাভ নেই, তাই বলতে লাগলাম। আসলে দোস্ত, সব কিছু হঠাৎ করে হয়ে গেল। তোদের যে বিয়ের ব্যাপারে বলবো সেটাও সময় পাইনি। চুপ কর, আমাকে এত মিথ্যা বলে বোঝাতে হবে না। আজ আমাদের বাড়ির পাশে যে রেস্টুরেন্ট আছে না, সেখানে দেখা কর এভাবে সাথে নিয়ে। যাক, আরিফ এখনো জানে না আমি রিয়াকে বিয়ে করিনি। দোস্ত, আজ তো আমার অনেক কাজ আছে, তোর সাথে আমি কাল দেখা করি প্লিজ। ঠিক আছে। আরিফের ফোনটা রেখে সাথে সাথে শিয়াবকে ফোন দিলাম। আমি আগেই বুঝতে পেরেছিলাম শিয়াব নিশ্চয়ই আরিফের সাথে প্যাচ লেগেছে। একবার রিং হতেই শিয়াব ফোনটা ধরলো। রে হারামি, তোকে না আজ এত করে বলে দিলাম কাউকে আমার বিয়ের কথাটা না বলতে, তুই তবুও আরিফকে বিয়ের কথা বলে দিয়েছিস। জানিস এখনো কতটা রেগে আছে আমার উপর? আসলে দোস্ত, তোর বাড়ি থেকে বের হওয়ার পরই আরিফের সাথে দেখা হয়, তখনই মুখ ফসকে কথাটা বলে ফেলেছি।
আচ্ছা, আর কাকে কাকে মুখ ফসকে এই কথাটা বলেছিস সত্যি করে বলতো? দোস্ত, এখনো আমার সামনে কেউ আসেনি তো, তাই আরিফকে ছাড়া আর কাউকে বলতে পারিনি। অনেক কিছু বলতে ইচ্ছে করছে, তবুও নিজেকে সামনে নিলাম। গুড। আর কাউকে কিছু বলিস না। ইনফ্যাক্ট আমি না বলা পর্যন্ত আজ বাড়ি থেকেও বের হবি না, ঠিক আছে? হুম। শিয়া ফোনটা রেখে দিল। এত ঠোঁট পাতলা ছেলে আমি এর আগে কোনোদিনও দেখিনি। ভাগ্যিস রিয়ার সাথে শিয়াবের দেখা হয়নি, না তো রিয়া 100% আমাকে ভুল বুঝতো। না, আর দেরি করলে চলবে না, রিয়ার সাথে আমায় এখনই দেখা করতে হবে, নাহলে শিয়াব কখন রিয়াকে কথাটা বলে প্যাঁচ লাগিয়ে দেয় বলা যায় না। ওয়াশরুমে গিয়ে রেডি হয়ে নিলাম রিয়ার সাথে দেখা করতে যাওয়ার জন্য। মায়ের পাটা আজ খুব ব্যথা করছিল, তাই পাটা মালিশ করে দিলাম। পা মালিশ করে রুমে চলে এলাম। রুমে এসে দেখি উনি শার্ট প্যান্ট পরে কোথাও যেন বের হচ্ছেন। মা আজ বললো উনি নাকি আজ অফিসে যাবে না। তাহলে এখন শার্ট প্যান্ট পরে কোথায় যাচ্ছেন উনি? কোথাও যাচ্ছেন? ওনাকে জিজ্ঞেস করলাম কথাটা মাথা নিচু করে। রিয়ার সাথে দেখা করতে, আমার গার্লফ্রেন্ড। ও। রুম থেকে বেরিয়ে যেতে নিলাম। কখন বাড়ি ফিরবেন? যখন রিয়া বাড়িতে আসতে দেবে তখন। আর হ্যাঁ, রিয়ার সাথে তোমায় আজ কথা বলতে হতে পারে। আমি যেমনটা বলবো তুমি ঠিক তেমনটাই ওকে বলবে। বলে বাড়ি থেকে বেরিয়ে পড়লাম। কেন যেন চোখের কোণে পানি চলে এলো। খুব কষ্টে কান্নাটা থামালাম। সোজা রিয়ার বাড়িতে চলে গেলাম। কলিং বেলে একবার বাজাতেই রিয়া দরজাটা খুলে দিল। রিয়াকে দেখে মনে হচ্ছে ও আমাকে এই সময় এখানে আশা করেনি। রিয়ার মুখে স্পষ্ট কিছুটা ভয়ের ছাপ দেখতে পাচ্ছি। রিয়াদ, তুমি এই সময়ে আমাদের বাড়িতে? কিছু প্রয়োজনীয় কথা ছিল তোমার সাথে, তাই চলে এলাম। রিয়ার বাড়িতে ঢুকতে ঢুকতে বললাম, ও, তাহলে তো একবার ফোন করেই আসতে পারতে। রিয়ার বাড়িতে ঢুকে ওর মা বাবা ওর বোনকে কাউকে দেখতে পেলাম না। না, ভাবলাম তোমাকে সারপ্রাইজ দেবো তাই। আচ্ছা, একটা কথা বলো তো, তোমা আন্টি কাউকে তো বাড়িতে দেখতে পাচ্ছি না, ওনারা কি বাড়িতে নেই? না, মা আর তমা আসলে কয়েকদিনের জন্য বাড়িতে গেছে। তাহলে তো তুমি বাড়িতে একাই। ভালো হলো, তোমার সাথে আজ একান্তে মন খুলে কথা বলতে পারবো। কিছু বলতে যাব আর তখনই হাসান আমার বেডরুম থেকে বেরিয়ে এলো। এতক্ষণ যেটার ভয় পাচ্ছিলাম ঠিক সেটাই হলো। এখন রিয়াদকে কি বলবো? রিয়াকে একটা কথা জিজ্ঞেস করলাম, ও সেটার উত্তর না দিয়ে বেডরুমের দিকে তাকিয়ে আছে। সেজন্য আমি ওর মতো বেডরুমের দিকে তাকালাম। বেডরুমের দিকে তাকিয়ে আমি এমন একটা জিনিস দেখতে পেলাম যা দেখা মাত্রই আমার মাথাটা গরম হয়ে গেল। একটা ছেলে রিয়ার বেডরুম থেকে বের হচ্ছে, শার্টের বোতাম লাগাতে লাগাতে। এটাই সেই ছেলে যার সাথে রিয়া ওই দিন রেস্টুরেন্টে হেসে হেসে কথা বলেছিল। ছেলেটা আমাকে দেখা মাত্রই রিয়ার বাড়ি থেকে দৌড়ে পালিয়ে গেল। আমি সোফায় বসেছিলাম। ছেলেটার এই কাহিনী দেখে সোফা থেকে উঠে দাঁড়ালাম। রিয়া, এটা কি ছিল? এই ছেলে তোমার বেডরুমে কি করছিল? আর আমাকে দেখে এভাবে পালালোই বা কেন? আসলে আজ ওর সাথে আমার একটা শুটিং এর কাজ ছিল, সেজন্য ও আমার বাসায় আসে। বাসায় আসার কিছুক্ষণ পরেই ও অসুস্থ হয়ে যায়। আর তাই আমি কোনো উপায় না পেয়ে ওকে আমার বেডরুমে গিয়ে বিশ্রাম নিতে বলেছি। ও হয়তো তোমাকে দেখে খুব ভয় পেয়ে পালিয়ে গিয়েছে। তাই বলে খালি বাড়িতে তোমরা দুজন? রিয়াদ, তুমি কি আমায় সন্দেহ করছো? জানি তো তুমি আমায় একটুও ভালোবাসো না, সেজন্যই তো সব সময় আমাকে সন্দেহ করো। আরে বাবা, আমি কি একবারও বলেছি যে আমি তোমায় সন্দেহ করি? আমি তো শুধুমাত্র এই ছেলেটার ব্যাপারে একটু জানতে চাইলাম। ওকে আর কোনোদিন কাউকে নিয়ে তোমায় কোনো প্রশ্ন করবো না, হয়েছে? হয়েছে। আচ্ছা, তুমি না বললে কি বলবে, সেটা বলে ফেলো। ও হ্যাঁ, রিয়া তোমাকে একটা সত্যি কথা বলেছিল। কথাটা শুনে তুমি প্লিজ রাগ করবে না, বলো। কি কথা বলো? আমি রাগ করব না। তোমার সাথে রাগ করলে কি আমার চলবে? তাহলে সপ্তাহে সপ্তাহে নতুন গিফট কে দেবে? কথাটা মনে মনে বললাম। আমার না কাল নীলার সাথে বিয়ে হয়ে গেছে। কি? তোমার বিয়ে হয়ে গেছে? তুমি আমায় না বিয়ে করে অন্য আরেকটা মেয়েকে বিয়ে করে ফেলেছো? তুমি কি ভেবেছো তুমি অন্য কাউকে বিয়ে করে নিলেই আমার হাত থেকে বেঁচে যাবে? সেটা কখনোই হবে না। আমি এখনই তোমার নামে পুলিশে কমপ্লেন করব। রিয়াদের থেকে নিজের হাতটা ছাড়িয়ে চলে যেতে নিলাম, আর তখন রিয়াদ আবার আমার হাতটা ধরে নিল। তুমি আবার পুরো কথাটা তো আগে শুনবে। আমি কোন পরিস্থিতিতে পড়ে বিয়েটা করেছি সেটা না শুনে রাগ করলে চলবে বলো? তুমি আগে আমার পাশে বসো, তারপর তোমাকে সব খুলে বলছি। না, আমি অন্য কারো স্বামীর সাথে পাশাপাশি বসে
কথা বলতেও পারবো না। রিয়াকে সব কিছু খুলে বললাম। আমি চাইলে এই কথাটা তোমার কাছ থেকে লুকাতে পারতাম, কিন্তু আমি চাই না তোমাকে ধোকা দিতে, তাই সত্যিটা বলে দিলাম। তুমি বিশ্বাস করো, ওই মেয়েকে আমি ইচ্ছে করে বিয়ে করি। পরিস্থিতিটাই এমন ছিল যে আমার বিয়েটা করতে হলো। তাছাড়া মা যেভাবে আমায় জোর করেছিল, বিয়েটা না করে আর পারলাম না। এত কিছু শোনার পর এখন পুরোটাই তোমার হাতে। তুমি আমায় বিশ্বাস করবে কি না? তোমাকে বিশ্বাস করলাম, কিন্তু তোমার আর ওই মেয়েটার তো বিয়ে হয়ে গেছে, তাই না? এখন তোমাদের স্বামী স্ত্রীর মাঝখানে আমি কি করে আসি বলো? কাল রাতেই তো তোমাদের বাসর হলো। কে বললো আমরা স্বামী স্ত্রী? আমরা তো শুধুমাত্র একটা বিপদে পড়েই বিয়েটা করছি। কয়েকদিন পরেই আমি নীলাকে ডিভোর্স দিয়ে তোমাকে বিয়ে করব। আর কাল আমাদের বাসর টাসর কিছু হয়নি। চাইলে তুমি নীলাকে জিজ্ঞেস করতে পারো। ওয়েট, আমি এখনই নীলাকে ফোন দিচ্ছি। পকেট থেকে ফোনটা বের করে নীলাকে ফোন দিলাম। রান্নাঘরে কিছু কাজ ছিল, সেগুলো শেষ করে রুমে শুয়ে আছি। তখনই রুমের ল্যান্ডলাইন ফোনটা বেজে উঠল। ফোনটা রিসিভ করলাম। হ্যালো। হ্যালো নীলা, জি বলুন। আমরা তোমার বিয়ের ব্যাপারটা নিয়ে রিয়া অনেক রাগারাগি করছে। তুমি একটু বলে দাও তো। আমরা বিয়েটা ইচ্ছে করেই করিনি, আর কাল রাতে আমাদের বাসরও হয়নি। এ নাও, রিয়া নীলার সাথে কথা বলো। রিয়া হাতে মোবাইলটা নিয়ে, হ্যালো আপু, উনি যা বলতেছেন সবটাই সত্যি কথা। উনি আমাকে ইচ্ছে করে বিয়ে করেননি, আমায় বাঁচানোর জন্য বিয়েটা করেছেন। তাছাড়া আপনি চিন্তা করবেন না, উনি খুব তাড়াতাড়ি আমাকে ডিভোর্স দিয়ে আপনাকে বিয়ে করে নেবেন। প্লিজ আপনি ওনার সাথে আর রাগ করে থাকবেন না, ওনাকে আপন করে নিন। কথাগুলো এক নাগারে বলেই ফোনটা কেটে দিলাম। খুব কান্না পাচ্ছে সেজন্য। এমনিতেই সকাল থেকে কান্নাটা কোনো রকম চেপে রেখেছিলাম, আর এখন নিজের স্বামীর গার্লফ্রেন্ডকে বলতে হলো উনি যাতে আমার স্বামীকে আপন করে নেন। এর মানে আমি নিজেই আমার স্বামীকে অন্য আরেকটা মেয়ের হাতে তুলে দিলাম। একটা মেয়ের কাছে এর চেয়ে বেশি কষ্ট আর কিছুই হতে পারে না। নিজেকে আর সামলাই রাখতে পারলাম না। রুমের দরজাটা লক করে খুব জোরে জোরে কাঁদতে লাগলাম। কিছুক্ষণ এভাবে কান্না করার পর খেয়াল করলাম কে যেন রুমের দরজাটা নক করছে। চোখের পানিগুলো মুছে দরজাটা খুলে দিলাম। দেখলাম দরজার বাহিরে মা দাঁড়িয়ে আছেন। মা আমার হাতটা ধরে রুমে এসে দরজাটা আবারও লক করে দিলেন। নিজের কানে শুনলে তো আমি নীলাকে ইচ্ছে করে বিয়ে করিনি, আর মেয়েটাও আমায় ইচ্ছে করে বিয়ে করেনি। শুনলাম, কিন্তু বিয়েটা তো করেই নিয়েছো। বিয়েটা কেন করেছি সেটা তো নীলার মুখেই শুনলে। তাছাড়া নীলা কয়েকদিন পরেই আমাকে ডিভোর্স দিয়ে দেবে, তখন তুমি আর আমি বিয়ে করে নেবো, বুঝলে? এখন প্লিজ মুখ গোমরা করে থেকো না, একটু হাসো প্লিজ। মুখ গোমরা করে চুপ করে বসে রইলাম। রিয়া কোনো কথা না বলে এখনও মুখ গোমরা করেই বসে আছে। তবে ওর মুডটা কী করে ভালো করতে হয় তা আমার খুব ভালো করেই জানা আছে। আচ্ছা রিয়া, ওই দিন খেয়াল করলাম গাড়ির শোরুমে তুমি সাদা মার্সিডিজটার দিকে তাকিয়ে অনেকক্ষণ ছিলে। তোমার কি মার্সিডিজটা পছন্দ হয়েছে? কেন? না, ভাবছিলাম আজ তোমাকে ওই গাড়িটা গিফট করলে কেমন হয়। কি? তুমি আমায় ওই মার্সিডিজটা গিফট করবে? সত্যি? সত্যি। লাভ ইউ বাবু, তুমি না অনেক অনেক ভালো। কথাটা বলেই রিয়া আমাকে জোরে ধরলো। আজ রিয়াকে আর বাধা দিলাম না, কারণ আজ ও যা রেগে আছে, এখন জোরে ধরতে না দেই তাহলে যদি আবার রাগ করে এই ভেবে। গাড়িটা কখন কিনে দেবে? তুমি যদি বলো এখন কিনে দিচ্ছি তোমাকে সাথে নিয়ে গিয়ে। ওকে, তুমি এখানে আর একটু বসো, আমি এক্ষুনি গোসল করে রেডি হয়ে আসছি। ঠিক আছে। কিছুক্ষণ পর রিয়া রেডি হয়ে এলো। তারপর ওকে নিয়ে গাড়ি কেনার জন্য বেরিয়ে পড়লাম। রাতে দুজন একসাথে ডিনারটা করে বাসায় চলে আসলাম। বাসায় আসতে আসতে রাত 2টা বেজে গেল। বাড়ির কলিং বেল কয়েকবার বাজালাম, কিন্তু কেউ দরজাটা খুললো না। হয়তো সবাই ঘুমিয়ে পড়ছে। তাই পকেটে থাকা ডুপ্লিকেট চাবিটা বের করে দরজাটা খুলতে যাবো, তখন নীলা এসে দরজাটা খুলে দিল। নীলা, তুমি এখনো ঘুমাওনি? নীলার চোখে স্পষ্ট ঘুমের ছাপ দেখতে পেলাম। না, আপনার জন্য ডাইনিং টেবিলে অপেক্ষা করছিলাম। ডাইনিং টেবিলে বসে থাকতে থাকতে কখন যে ঘুমিয়ে পড়েছি বলতে পারবো না। সেই জন্যই দরজাটা খুলতে লেট হয়ে গেছে। সরি। কোনো ব্যাপার না। বাড়িতে ঢুকে রুমে চলে আসলাম। আমার পেছন পেছন নীলাও আমার রুমে এলো। আপনি কাপড়টা চেঞ্জ করে ফ্রেশ হয়ে নিন, আমি ততক্ষণে আপনার খাবার বাড়ছি। খাবার বাড়ার কোনো দরকার নেই, আমি রিয়ার সাথে বাইরে ডিনার করে এসেছি। ও আচ্ছা, তাহলে আপনি চেঞ্জ করে শুয়ে পড়ুন। তুমি খেয়েছো? না, আপনার সাথে খাবো বলে মা রিমির সাথে খাইনি। তো এখন খেয়ে আসো। থাক, লাগবে না, আপনি ঘুমিয়ে পড়ুন।
লাগবে না মানে? তুমি কি রাতে না খেয়ে ঘুমাবে নাকি? এখন আমার সাথে ডাইনিং টেবিলে চলো খাবার খেতে। নীলাকে জোর করে ডাইনিং টেবিলে নিয়ে আসলাম, কিন্তু ও একা খাবেই না মনে হচ্ছে, তাই বাধ্য হয়ে আমাকে নীলার সাথে আবার ডিনার করতে হলো। সকালবেলা আরিফের সাথে দেখা করে একেবারে অফিসে চলে যাব, সেজন্য সকালবেলা উঠে রেডি হয়ে নিলাম। রেডি হয়ে বাড়ি থেকে বেরোতে যাব, তখন দেখলাম শিয়াব আমার বাড়ির দরজার সামনে দাঁড়িয়ে আছে। শিয়াব, তুই এখানে এই সময়? শুনলাম তুই নাকি আজ আরিফের সাথে দেখা করতে যাবি, তাই ভাবলাম দুজন একসাথেই আরিফের সাথে দেখা করে অফিস চলে যাব। ভালো করেছিস, তাহলে চল বেরিয়ে পড়ি। চল। শিয়াব আর আমি দুজন বাড়ি থেকে বেরোতে যাব, তখন মা আবার আমাকে ডাক দিল। রিয়াদ, তোরা দুজন কোথায় যাচ্ছিস? মা, আমরা অফিসে যাচ্ছি। মার দিকে তাকিয়ে কথাটা বললাম। শিয়াব আমার কথা থামিয়ে বলতে শুরু করলো। এই রিয়া, তুই মিথ্যা কথা বলছিস কেন আন্টিকে? আন্টি, আমরা দুজন আরিফের সাথে দেখা করতে যাচ্ছি। এতদিন পর আরিফের সাথে দেখা করতে যাচ্ছি, কোনো দরকারি কাজ আছে নাকি? শিয়াবকে ইশারায় চুপ থাকতে বলছি, কারণ শিয়াব যদি এখন মাকে সত্যি কথাটা বলে দেয় তাহলে বড় একটা সমস্যায় পড়বো, কিন্তু শিয়াবকে থামাতে চেয়েও পারছি না। আরিফ রিয়াদ আর নতুন ভাবিকে দেখতে চেয়েছে, তাই আমরা আরিফের সাথে দেখা করতে যাচ্ছি। ও আচ্ছা, তাহলে রিয়াদ তুই একা কেন যাচ্ছিস? নীলাকে সাথে নিয়ে যা। আরিফ তো তোর বউকে দেখবে বলেই ওদের দেখা করতে বলেছে। এতক্ষণ যেটার ভয় পাচ্ছিলাম সেটাই হলো। শিয়াবের দিকে রাগে দৃষ্টিতে তাকালাম। ও এখন ভদ্রলোকের মতো চুপ করে দাঁড়িয়ে আছে ভেজাল বাদিয়ে। এখন তো আর কিছু করার নেই, মা যখন একবার বলেছে তো নীলাকে সাথে নিতেই হবে। আর মার কথা মতো নীলাকে সাথে নিয়ে বেরিয়ে পড়লাম। নীলা বোরকা পরছে, সাথে হাত মোজা পা মোজা, এসবের মধ্যে রিয়াকে নিয়ে পড়লাম আরেক চিন্তায়। রিয়া কি নীলাকে সহ্য করতে পারবে কিনা সন্দেহ। রিয়ার কাছে গিয়ে সে সন্দেহটা দূর করলাম। রিয়া নীলাকে প্রথমে দেখে কিছুটা রাগ করেছিল, পরে আমি ঠান্ডা মাথায় ওকে বোঝানোর পর ও বুঝতে পেরেছে ব্যাপারটা। রিয়া, আমি, নীলা, শিহাব আমরা চারজন বেরিয়ে পড়লাম। রিয়া আর আমি একসাথে সামনের সিটে, আর নীলা আরিফ পেছনের সিটে। রেস্টুরেন্টের সামনে চলে এলাম। গাড়িটা পার করে রেস্টুরেন্টের ভেতরে যেতেই আরিফকে পেয়ে গেলাম, সাথে আমার পুরনো দিনের কিছু বন্ধুও আছে। আমরা চারজনের চারটা চেয়ার টেনে বসে পড়লাম। নীলা রিয়া দুজন আমার দুই পাশে, আর আমি মাঝখানে। রিয়াদ, শেষ পর্যন্ত রিয়া কি বিয়েটা করেই ফেললি? সেটা আমাদের না জানিয়ে কাজটা কিন্তু একদম ঠিক করিসনি। শিয়াবের মুখে তোর বিয়ের কথাটা শুনে অনেক কষ্ট পেয়েছিলাম। ভাইয়া প্লিজ কষ্ট পাবেন না। আসলে আমাদের বিয়েটা এত তাড়াহুড়ো করে হয়ে গেল যে কাউকে ইনভাইট করারই সময়টুকু পাইনি। বুঝছি। আচ্ছা রিয়াদ, তোর পাশে বোরকা পরা মেয়েটা কে রে? আমার বলার আগে রিয়াই বলে উঠলো, ওই মেয়েটা হচ্ছে রিয়াদের বাড়ির কাজের মেয়ে। মেয়েটাকে রিয়াদ রাস্তার থেকে তুলে এনে ওর বাসায় আশ্রয় দিয়েছে। বিয়ার কথাগুলো খুব মন দিয়ে শুনলাম। এই মেয়েটা এত নির্লজ্জ কেন বুঝি না, অন্যের স্বামীকে নিজের স্বামী বলে চালিয়ে দিচ্ছে। আজ ওকে একটা উচিত শিক্ষা দিতেই হবে। সবার সামনে আজ এমন অপমান করব যে ও সারা জীবনেও ভুলতে পারবে না। আরিফ দোস্ত, তুই পুরো কথাটা বলতে পারলাম না, তার আগেই নীলা বলতে শুরু করলো। ওয়েট ওয়েট আপু, আপনি শুধু শুধু মিথ্যে কথা বলছেন কেন? আপনি তো ওনার বউ না। ওনার বউ তো আমি। তাছাড়া আমি ওনার বাড়ির কাজের মেয়ে হতে যাব কেন, যেখানে কিনা আমি এই বাড়ির বউ? যদি আপনি আমাদের বাড়ির কাজের মেয়ে হতে চান সেটা অন্য ব্যাপার। রিয়ার দিকে তাকিয়ে কথাগুলো একদমে বলে ফেললাম। ওয়েট ওয়েট আপু, আপনি শুধু শুধু মিথ্যে কথা বলছেন কেন? আপনি তো ওনার বউ না। ওনার বউ তো আমি। তাছাড়া আমি ওনার বাড়ির কাজের মেয়ে হতে যাব কেন, যেখানে কিনা আমি ওই বাড়ির বউ? যদি আপনি আমাদের বাড়ির কাজের মেয়ে হতে চান সেটা অন্য ব্যাপার। রিয়ার কথার মাঝে কথাগুলো একদমে বলে ফেললাম। কফি অর্ডার করে সেটাই খাচ্ছিলাম। হঠাৎ নীলার এমন কথা শুনে এতটাই অবাক হলাম যে কফির মগটা হাত থেকেই পড়ে গেল। সবার দিকে তাকালাম, আমার মতো সবাই অবাক দৃষ্টিতে নীলার দিকে তাকিয়ে আছে। মানে ওরাও নীলার কথা অনেকটা অবাক হয়েছে। রিয়ার দিকে তো তাকাতে অব্দিও পারছি না। ও যে পরিমাণে রেগে আছে সেজন্য আল্লাহ জানে আজ রিয়া আমার কি অবস্থা করবে। এসব ভাবছি, ঠিক তখন আরিফ বলে উঠলো, আমি ভাবতেও পারিনি নীলার মতো সহজ সরল একটা মেয়ে এরকম ভাবে রিয়াকে লজ্জায় ফেলবে। তবে ও যা করেছে তাতে আমি অনেক খুশি হয়েছি। এই সুযোগে আমিও রিয়াকে কিছুটা সাহায্য করতে পারবো। রিয়াদ কিছু বলতে যাবে তার আগে আমি আরিফকে বলতে শুরু করলাম, আরে দোস্ত, রিয়াদ কি বলবে? রিয়াদ তো ক্লিয়ার ভয়ে তোকে সত্যি কথাটা বলতে পারছে না। সত্যি ঘটনাটা আমার থেকে শোন। রিয়াদ রিয়াকে নয় নীলাকে বিয়ে করেছে, এটাই সত্যি।
রিয়াদের মা তো রিয়াকে দু চোখে দেখতে পারে না, তাহলে ওদের বিয়েটা হবে কি করে? তাছাড়া এরকম একটা ছোট কাপড় পরা মডেলকে সবাই শুধু দেখতেই ভালোবাসে, কেউ নিজের বাড়িতে বউ করতে চায় না। নীলার কথাগুলো শুনে রিয়া এমনিতেই রেগে আছে, তার উপর শিহাবের এরকম কথা শুনে রিয়া রাগ করে রেস্টুরেন্ট থেকে চলেই গেল। আসলে দোস্ত, আমার না এখন শরীরটা ভালো লাগছে না, আমি তোর সাথে অন্য একদিন কথা বলবো বাই বলে সেখান থেকে নীলের হাত ধরে সোজা অফিসে না গিয়ে বাড়ি চলে আসলাম। রেস্টুরেন্ট থেকে আসার সময় আরিফ শিহাব আমাকে অনেকবার ডেকেছিল, কিন্তু আমি ওদের কোনো কথা না শুনে চুপ করে বেরিয়ে এসেছি। বাড়িতে এসে নীলার হাত ধরে টানতে টানতে রুমে নিয়ে আসলাম। তারপর রুমের দরজাটা লক করে ওর হাত দুটো দেয়ালের সাথে চেপে ধরলাম। নীলার উপরে এতটাই রেগে আছি যে আমি এই মুহূর্তে কি করছি তা বুঝতেই পারছি না। আজ তুমি এটা কি করলে রেস্টুরেন্টের সবার সামনে? কথাটা অনেক জোরেই বললাম। কই কিছু বলিনি তো। উনি অনেক জোরে আমায় ধমক দিয়ে কথাটা বললেন। এত জোরে ধমক আমার কোনো দিন কেউ দেয়নি, তাই অনেক ভয় করছে। কিছু বলনি, তাহলে রেস্টুরেন্টে ওইটা কি ছিল? তুমি সবার সামনে কেন বললে রিয়া আমার বউ নয়, আমার বউ হচ্ছে তুমি? ওইটা তো আমি সত্যি কথাই বলেছি, আমি তো আপনার বউ হই, তাই না? উনি আমার হাতটা আরো জোরে চেপে ধরলেন। খুব ব্যথা পাচ্ছি, তবে ভয়ের কদরে ওনাকে কিছুই বলতেও পারছি না। কিসের বউ তুমি আমার? আমি কি তোমার ইচ্ছে করে বিয়ে করছি নাকি যে তুমি আমার বউ হবে? তোমার কি যেন যোগ্যতা আছে আমার বউ হওয়ার? আমি শুধু রিয়াকে ভালোবাসি, আর বউ হিসেবে যদি কাউকে মানতে হয় তাহলে রিয়াকেই বউ মানবো। আপনি আমাকে বউ হিসেবে মানেন বা না মানেন, কিন্তু আমি তো আপনাকে স্বামী হিসেবে মানি। তাই আপনার যেটাতে ক্ষতি হবে সেটা আমি কখনোই হতে দিব না। রিয়া মেয়েটা আপনার জন্য পারফেক্ট নয়, ও শুধুমাত্র আপনার ক্ষতি করার জন্য এখনো আপনার পিছনে পড়ে আছে, যা আমি বেঁচে থাকতে কোনো দিন হতে দিব না। সেই জন্য আমি সিদ্ধান্ত নিয়েছি, আমি আপনার সাথে রিয়ার বিয়েটা হতে দিব না। তার জন্য যদি সারা জীবন আপনার অবহেলা পেতে হয়, আমি তাতেও রাজি। এমনিতেই রেস্টুরেন্টের ঘটনার জন্য মাত্রা অনেক আগেই গরম হয়ে গেছিল, আর এখন নীলার এরকম কথা শুনে মাত্রা আরো গরম হয়ে গেল। নিজেকে চেষ্টা করেও সামলাতে পারলাম না, খুব জোরে নীলার গালে একটা চড় বসিয়ে দিলাম। ভুলটা তোমার না, আসলে সব ভুল আমারই ছিল। কেন যে আমি তোমাকে রাস্তা থেকে তুলে এনে সাহায্য করলাম আল্লাহই জানেন। আর সবচেয়ে বড় ভুল ছিল তোমাকে বাঁচানোর জন্য বিয়ে করাটা। আমি যদি আগে জানতাম তোমার তো একটা রাস্তার মেয়ে আমার বউ হয়ে সেটা সুযোগ নেবে, তাহলে বিশ্বাস করো কোনোদিন তোমাকে বাড়িতে এনে আশ্রয় দিতাম না। আর হ্যাঁ, আরেকটা কথা শোনো, তুমি এটা মনে রেখো, একবার আমাদের বিয়ে হয়ে গেছে বলে আমি তোমাকে সারা জীবনের জন্য বউ হিসেবে মেনে নেবো? যতদিন তুমি এই বাড়িতে আমার বউ হিসেবে থাকবে ততদিন আমার থেকে স্ত্রীর অধিকার তো দূরের কথা, উল্টো অবহেলাটাই পাবে। কথাগুলো একদমই বলে সেখান থেকে অফিসে চলে আসলাম, কারণ আর কিছুক্ষণ নীলার সামনে থাকলে হয়তো নীলাকে কিছু একটা করে ফেলতাম। ওনার চর গালে পড়ার সাথে সাথেই মেঝেতে বসে পড়েছি। উনি চলে যাওয়ার পর মেঝেতে বসে বসে শুধু চোখের জল ফেলতে লাগলাম। নিজের ক্যাবিনে বসে মাথাটা ঠান্ডা করার চেষ্টা করছি, কারণ মাথা গরম থাকলে আমি আবার কোনো কাজই ঠিক মতো করতে পারি না। কিছুক্ষণ এভাবে চুপ করে বসে থাকার পর বুঝতে পারলাম মাথাটা অনেকখানি ঠান্ডা হয়েছে। পকেট থেকে মোবাইলটা বের করে রিয়াকে ফোন দিতে লাগলাম। এখন রিয়ার মাথাটা ঠান্ডা করা খুব জরুরি, না হলে যে পরিমাণ রাগী মেয়ে কি থেকে কি করে বসে থাকে সেটা রিয়াই ভালো জানে। রিয়াকে কন্টিনিউস ফোন দিতে লাগলাম, তখনই শিব আমার কেবিলে আসলো। ফোনটা বন্ধ করে টেবিলের ওপর রেখে দিলাম। ওর প্রতিটি কিছুটা রেগে আছি, কারণ দিকে মুখ ঘুরিয়ে নিলাম। কি ব্যাপার, ছোট বাচ্চাদের মতো আমাকে দেখে গাল ফুলিয়ে অন্যদিকে মুখ ঘুরিয়ে নিলি কেন? এমনি। বুঝেছি আমার ওপর রাগ করেছিস রিয়াকে অপমান করার কারণে, কিন্তু তুই তো জানিস আমি সব সময় তোর যেটাতে ভালো হবে সেটাই করি, তাই না? এই কাজটা কিন্তু তুই একদম ঠিক করিসনি। নীলা তোর বউ হিসেবে ওই মুহূর্তে যা ঠিক ভেবেছে সেটাই করেছে। ওর জায়গায় যে কেউ থাকলে এমনটাই করতো। তুই বল, একটা মেয়ে কিভাবে তার স্বামীর সাথে আরেকটা মেয়েকে সহ্য করতে পারবে? যেখানে মেয়েটা জানে তার স্বামীকে সে মেয়েটা কিছুদিনের মধ্যেই কেড়ে নিতে যাচ্ছে। মেয়েটা কি চাইবে না তার স্বামীকে শুধুমাত্র নিজের করে রাখতে? তুই নীলার গায়ে হাত তুলে খুব খারাপ একটা কাজ করেছিস। নীলা হয়তো চায় না তুই ওকে ছেড়ে রিয়াকে বিয়ে করিস। আমার মনে হয় নীলা তোকে ভালোবেসে ফেলেছে রে ভাই। দূর, বিয়ের মাত্র একদিন হলো, একদিনে কি কেউ কাউকে ভালোবাসতে পারে?
কেন পারে না? তুই কয়দিন রিয়াকে ভালোবেসেছিলি? তুইও তো রিয়াকে প্রথম দেখাতেই ভালোবেসে ফেলেছিলি। আমি বলি কি ভাই, তুই রিয়াকে ভুলে গিয়ে নীলাকে নিয়েই সুখে সংসার কর। নীলার মতো এত ভালো মেয়েকে হারিয়ে ফেলিস না। আচ্ছা, এ বিষয়ে আমি পরে চিন্তা করে দেখবো। এখন তো প্লিজ আমার কেবিন থেকে যা তো। ওকে, যাচ্ছি। তবে যাওয়ার আগে একটা কথা বলে যায়, বাড়িতে গিয়ে নীলার কাছে মাপ চেয়ে নিস। শিয়াব কেবিন থেকে বেরিয়ে গেল। শিয়াব ভুল কোনো কথা তো বলেনি। সত্যি তো, নীলা আমার বউ। আর বউ হিসেবে সবার সামনে নীলা যে কথাগুলো বলেছে পুরোটাই ঠিক বলেছে। নীলাকে আর চর মারাটা আমার মোটেও ঠিক হয়নি। রাতে নীলার কাছে মাপ চেয়ে নেবো। যাকে সব চিন্তা এখন বাদ দেই। নীলার ব্যাপারটা পরে দেখতেছি। এখন রিয়াকে কি করে শান্ত করবো সেটা চিন্তা করি। মোবাইলটা হাতে নিয়ে রিয়াকে আবার ফোন দিতে লাগলাম। কিছুক্ষণ ফোন রিং হলো, কিন্তু ধরলো না। পরের বার যখন ফোন দিলাম তখন ফোনটা সুইচ অফ বলছে। এর মানে রিয়া এখন আমার উপর অনেক রেগে আছে, যার জন্য রেগে ফোনটাই বন্ধ করে রেখেছে। এখন কি করি? আমি রিয়ার মনটা যে আমায় যে করেই হোক ভালো করতে হবে, নাহলে আমি যে মনে মনে শান্তি পাবো না। সিদ্ধান্ত নিলাম অফিস শেষ করে রিয়ার জন্য কিছু গিফট নিয়ে ওর বাড়ি যাব। এত যদি ও রাগটা একটু কমাই। সব চিন্তা বাদ দিয়ে এখনকার মতো কাজ করতে শুরু করলাম। উনি রুম থেকে বেরিয়ে যাওয়ার পরেই রুমের দরজাটা লক করে খুব কান্না করলাম। কিছুক্ষণ পর দুপুরে খাবার রান্না করতে হবে, সেই জন্য চোখ দুটো মুছে রান্না করতে চলে গেলাম। রান্না শেষে নামাজ পড়ে বিছানায় এসে শুয়ে রইলাম আর ভাবতে লাগলাম আজকে ঘটে যাওয়া ঘটনাটা। কি দোষ ছিল আমার যে উনি এভাবে আমায় চড় মারলেন? আজ আমি যা করেছি সবই তো ওনার ভালোর জন্য করলাম, কিন্তু উনি তার পরিবর্তে আমায় খারাপ মেয়ে ভাবলো আমি তার ক্ষতি করতে চাইছি। আজ ওনার কাছে খারাপ মেয়ে হলাম, এটা ভাবতেই চোখ দিয়ে ক্রমাগত পানি পড়তে লাগলো। রাতের দিকে রিয়ার বাড়ির সামনে চলে এলাম। কয়েকবার কলিং বেল বাজালাম, তবে কেউ দরজা খুললো না। বলে পকেট থেকে ডুপ্লিকেট চাবিটা বের করে দরজাটা খুললাম। ড্রয়িং রুমের পাশ দিয়ে রুমের দিকে যেতেই দেখলাম নীলা ডাইনিং টেবিলে মাথাটা হাতের উপর হেলান দিয়ে শুয়ে আছে। ভালো মুডে থাকলে হয়তো এই সময় ওকে ডাকতাম, বাট এখন আমি খুব রেগে আছি, তাই নীলাকে ডাক না দিয়ে রুমে চলে এলাম। আজ আমি এই জন্যই রেগে আছি কারণ বাড়িতে আসার আগে আমি রিয়াদের বাড়ি গেছিলাম ওর রাগ ভাঙাতে, কিন্তু সেখানে গিয়ে আমি নিজেই ওর প্রতি খুব রেগে যাই। রিয়ার বাড়ির সামনে গিয়ে যে একবার কলিং বেলটা বাজালাম, তখন একটা ছেলে এসে দরজাটা খুলে দেয়। ছেলেটা আর কেউ ছিল না, সেই ছেলেই ছিল যে ওই দিনের রিয়ার বেডরুম থেকে শার্টের বোতাম লাগাতে লাগাতে বের হয়েছিল। ছেলেটাকে দেখে তখন কিছুটা রাগ হয়েছিল, তবে রিয়ার কথা ভেবে ছেলেটাকে আর কিছু বলিনি। মাথাটা ঠান্ডা করে ছেলেটাকে জিজ্ঞেস করলাম রিয়া কোথায়। যখন ছেলেটা কিছু বলতে যাবে তখন রিয়া ওয়াশরুম থেকে বেরিয়ে এলো টাওয়াল পরে, আর আমাকে দরজার বাইরে দেখা মাত্রই ছুটে এসে কোনো কথা না বলে দরজাটা লাগিয়ে দিল। এরপর অনেকক্ষণ দরজার বাইরে দাঁড়িয়ে থেকে ওকে ডেকেছি, কিন্তু ও দরজাটা আর খুলেই নি। তাই রাগ করে সেখান থেকে বাড়ি চলে আসি। রুমে এসে মনটা যেন আরো ছটফট করছে। বারবার রিয়ার বাড়ির সাথে ওই ছেলেটার কথা মনে পড়ছে। বাইরে থেকে যতটুকু বুঝতে পারলাম তখন বাড়ির মধ্যে ওরা দুজন ছাড়ার কেউ ছিল না। তাছাড়া আজকেও ছেলেটা আমায় দেখে কিছুটা ভয় পেয়ে গিয়েছিল। ছেলেটার সামনে রিয়ার টাওয়াল পরে বাইরে বের হওয়াটা আমি এখনো মেনে নিতে পারছি না। মাথাটা গরম হয়ে গেল। পায়ের সামনে ড্রেসিং টেবিল ছিল, সেটাতেই খুব জোরে একটা লাথি মারলাম। ওনার জন্য খাবার টেবিলে অপেক্ষা করতে করতে কখন যে ঘুমিয়ে পড়েছি বলতেই পারবো না। হঠাৎ কিছু একটা শব্দে আমার ঘুমটা ভেঙে গেল। চোখ মেলার সাথে সাথে বুঝতে পারলাম শব্দটা আমার রুম থেকেই আসতেছে। তার মানে উনি চলে এসেছে। তাড়াতাড়ি এক গ্লাস পানি নিয়ে রুমে চলে আসলাম। রুমে এসে দেখি ড্রেসিং টেবিলের কয়েকটা জিনিস ফ্লোরে পড়ে আছে, আর ওনাকেও কেমন যেন রাগী মুডে আছে বলে মনে হচ্ছে। মনে হয় আমি ঘুমিয়ে গেছি বলে উনি রাগ করে এমনটা করেছেন। মা একদিন বলেছিলেন অফিস থেকে ফিরে ওনাকে এক গ্লাস পানি দিতে হয়, সেই জন্য হাতে থাকা এক গ্লাস পানিটা ওনার দিকে এগিয়ে দিলাম। উনি সেটা খেয়ে বিছানায় বসে পড়লেন। আমিও ওনার পায়ের পাশে ফ্লোরে বসে ওনার জুতো দুটো খুলে দিলাম। আপনি একটু রেস্ট নিয়ে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে নিন, ততক্ষণে আমি আপনার খাবারটা রেডি করছি। ড্রেসিং টেবিলের জিনিসপত্রগুলো উপরে ওঠাতে ওঠাতে কথাটা বললাম। খাবার রেডি করার কোনো দরকার নেই, আমি আজ কিছু খাবো না। ও, তাহলে কি বাইরে থেকে খেয়ে এসেছেন? ওনার সাথে খাবো বলে আমি এখনো কিছু খাইনি। না, বাইরেও কিছু খাইনি, বাড়িতেও কিছু খাবো না, আমার ভালো লাগছে না, আমি এখন একটু ঘুমাবো বলে বিছানায় শুয়ে পড়তে নিলাম। তখন নীলা আমায় বাধা দিল। বাহিরেও কিছু খাননি, আবার এখনো খাবেন না? এমন করলে কি শরীর ভালো থাকবে? আমি আপনাকে খাইয়ে তারপরই ঘুমাবো, তার আগে না। আপনি এখানে চুপ করে বসুন তো, আমি এক্ষুনি আসতেছি।
ওয়াশরুমে গিয়ে এক বাটি পানি এনে ওনার মুখটা ভেজা তোয়ালে দিয়ে মুছে দিলাম, হাত দুটো ধুয়েই দিলাম। তারপর ডাইনিং টেবিল থেকে ওনার খাবার রুমে নিয়ে আসলাম। নিন, এবার হাঁ করুন তো। ওনার মুখের সামনে এক লোকমা খাবার ধরে কথাটা বললাম, আমারও খুব খিদে পেয়েছে, ওনাকে খাইয়ে দিয়ে আমিও খেয়ে নিব মনে মনে ভাবলাম। বাড়িতে এসে নীলার সাথে খারাপ ব্যবহার করব এরকম কোনো ইচ্ছাই আমার ছিল না। রিয়ার বাড়ি থেকে দেখে আসার দৃশ্যটা, তার উপর নীলা এরকম ন্যাকামি আর সহ্য হলো না। মাথাটা পুরো গরম হয়ে গেল। খাবার তো খেলামই না, ওগুলো খাবার প্লেটটাই ছুঁড়ে ফেলে দিলাম আর বলতে লাগলাম, কি শুরু করেছো কি তুমি? হ্যাঁ, তুমি কি আমার শান্তি মতো একটু থাকতেও দেবে না? সকালবেলা সবার সামনে এভাবে আমায় অপমান করলে, আর এখন এসেছো ন্যাকা করতে। তোমার মাথায় কি একটু কমন সেন্স নেই যে একজন মানুষ খাবার খেতে না চাই দিলে তাকে জোর করে নেই, যদি সে প্রাপ্তবয়স্ক হয়ে থাকে? তাছাড়া এটা যে জাস্ট তোমার একটা ফাঁদ, আমাকে ভালোবাসা দেখে ফাঁদে ফেলার, সেটা আমি খুব ভালো করেই বুঝতে পারছি। সো এইসব ড্রামা বন্ধ করো আর আমাকে শান্তি মতো ঘুমাতে দাও প্লিজ। কতগুলো বলার সময় খেয়াল করলাম নীলার চোখের কোণে পানি, তার মানে ও কাঁদছিল। শুয়ে পড়ার 20 মিনিট পর এখনো নীলার মুখ থেকে চেপে কান্নার আওয়াজ পাচ্ছি। ওকে এভাবে কথাগুলো বলাটা মনে হয় ঠিক হয়নি। মেয়েটা অনেক কষ্ট পেয়েছে, কিন্তু আমি বা কি করবো? রিয়ার প্রতি রাগটা তো আমি ওর সামনে দেখাতে পারি না, তাই বাধ্য হয়ে নীলার উপরে রিয়ার সব রাগটা ঝেড়ে ফেললাম। ভেবেছিলাম আজ বাড়িতে এসে নীলার কাছে মাপ চাইবো সকলের ব্যাপারটার জন্য, কিন্তু এখন আমি এটা কি করলাম? সরি না বলে মেয়েটাকে উল্টো কষ্ট দিয়ে ফেলাম। এসব কথা ভাবতে ভাবতেই ঘুমিয়ে পড়লাম। সকালে কারো হাতের স্পর্শে আমার ঘুমটা ভেঙে গেল। এটা যে নীলাই সেটা বুঝতে একটুও কষ্ট হলো না। চোখ মেরে তাকালাম, নীলা মাথায় ওড়না দিয়ে আমার সামনে দাঁড়িয়ে আছে। নীলার চোখের নিচে কালো দাগ পড়ছে, হয়তো সারা রাত কান্না করেছে। আমাকে চোখ মেরে তাকাতে দেখেই ও মিষ্টি একটা হাসি দিয়ে বলতে লাগলো, ফজরের আজান দিয়েছে, নামাজ পড়তে যাবেন না? মুখের কোণে এখনো হাসি লেগে আছে। যাবো। বিছানা থেকে উঠতে নীলাকে কথাটা বললাম আর ভাবতে লাগলাম, আল্লাহ, এই মেয়েটাকে কি দিয়ে বানিয়েছে? রাতে এত অপমান করার পরও আমার সাথে এত ভালো ব্যবহার, সত্যি আমি মানতেই পারছি না। ওকে যতই দেখছি ততই অবাক হচ্ছি। ইনফ্যাক্ট ও অবাক হতে বাধ্য করছে। এত ভালো মেয়ে মানুষ পৃথিবীতে আছে, ওকে না দেখলে হয়তো বুঝতেই পারতাম না। মনে মনে কথাগুলো বললাম। বিছানা থেকে উঠে মসজিদে চলে গেলাম। নামাজ শেষে কিছুক্ষণ বাইরে হেঁটে বাড়ির দিকে রওনা দিলাম। সাথে বাড়িতে আসতে আসতেই নীলার কাছে কিভাবে মাপ চাইবো সেটাও ভেবে নিলাম। বাড়িতে এসে রুমে চলে এলাম। রুমে যেয়ে দেখি নীলা এখনো জায়নামাজের উপর বসে কোরআন তেলাওয়াত করছে, তাই ওকে আর কিছু বললাম না। চুপ করে বিছানায় এক কোনায় চোখ বন্ধ করে বসে নীলার কোরআন তেলাওয়াত শুনতে লাগলাম। এই কয়েকদিনে নীলার কোরআন তেলাওয়াত শোনাটা যে আমার অভ্যাস হয়ে গেছে। সকালবেলা ওর মধুর কণ্ঠে কোরআন তেলাওয়াত না শুনলে সারা দিনই মন খারাপ থাকে। অনেকক্ষণ হলো চোখ বন্ধ করে নীলার কোরআন তেলাওয়াত শুনছি। খুব ভালো লাগছিল কোরআন তেলাওয়াতটা। হঠাৎ কোরআন তেলাওয়াতের আওয়াজটা বন্ধ হয়ে গেল। চোখ মুলে তাকিয়ে দেখি নীলা জায়নামাজ ভাঁজ করতেছে। কি হলো, কোরআন তেলাওয়াত করাটা বন্ধ করে দিলে যে? নীলাকে কথাটা জিজ্ঞেস করলাম, কারণ কোরআন তেলাওয়াতটা আজ শুনতে খুব ভালোই লাগছিল। জি, আজকের মতো কোরআন তেলাওয়াত করা শেষ। কেন, আপনার কি কোরআন তেলাওয়াত শুনতে ভালো লাগছিল? হুম। ও আচ্ছা, তাহলে আরও কিছুক্ষণ কোরআন পড়ে আপনাকে শোনাই। জায়নামাজটা আবার ফ্লোরে রাখতে যাব, তখনই উনি আমায় বাধা দিলেন। থাক, আজকে আর দরকার নেই। তুমি জায়নামাজটা রেখে একটু এদিকে আসো তো, তোমার সাথে আমার কিছু কথা আছে। ঠিক আছে। জায়নামাজটা রেখে ওনার থেকে কিছুটা দূরে সরে বসলাম। জি বলুন, কি বলবেন? আসলে নীলা, কালকের ব্যবহারের জন্য তোমাকে সরি বলার ছিল। কাল তোমার গালে চটটা মেরে একটু বেশি অন্যায় করে ফেলেছি, প্লিজ আমায় মাফ করে দিও। বিনয় শুয়ে কথাটা বললাম। এই, আপনি আমার কাছে মাপ চাইছেন কেন? ভুলটা তো আমারই ছিল, তাই না? তাছাড়া আপনি আমার স্বামী। আমি ভুল করি বা না করি, আপনার ইচ্ছে হলে আমায় মারবেন, বকবেন, যা ইচ্ছে তাই করবেন, তাতে আমি বলার কে? মিষ্টি একটা হাসি দিয়ে কথাগুলো বললাম। মেয়েটা এত হাসতে পারে কিভাবে? যদি ও এটা একটা ফেক হাসি ছিল আমাকে খুশি করার জন্য, যে আমি খুব সহজেই বুঝতে পারছি। তারপরও কিভাবে পারে ও এত অপমানের পর হাসি মুখে আমার সাথে কথা বলতে? নিজেকে খুব অপরাধী মনে হচ্ছে নীলার সামনে। আমি কিভাবে পারলাম এত ভালো একটা মেয়ের গায়ে হাত তুলতে? তবু অন্যায় যখন করছি, মাপ তো চাওয়াই উচিত। তুমি কি আমায় মাফ করে দিয়েছো নাকি সেটা বলো। আবার মাপ করার কথা কোথা থেকে আসতেছে? আমি বললাম তো, আপনি আমায় যা ইচ্ছে তাই করেন না কেন, আমি কখনো আপনার ওপর রাগ করব না। তো মাপ করব কি করে? ধন্যবাদ। তোমাকে আরেকটা কথা বলার ছিল। রিয়া আর আমার মাঝে আর কোনোদিন এসো না প্লিজ। এই কথার কোনো উত্তর দিলাম না, শুধু মাথাটা নিচু করে রাখলাম।
ঘড়ির দিকে তাকালাম, সকাল 9টা বাজে। আচ্ছা, অফিস টাইম হয়ে গেছে, আমি রেডি হতে গেলাম, তুমি একটু আমার নাস্তার ব্যবস্থা করো। হুম, আপনি ফ্রেশ হয়ে আসুন, আমি নাস্তা রেডি করতেছি। কথাটা বলেই কিচেনে চলে গেলাম। আমিও ফ্রেশ হতে চলে গেলাম, ফ্রেশ হয়ে নাস্তা করে অফিসে চলে আসলাম। ওনাকে নাস্তা করিয়ে আমিও নাস্তা করে নিলাম। কাল সারা রাত ঘুমোতে পারিনি, তাই বেডরুমে চলে গেলাম একটু ঘুমাবো বলে। তখনই রিমি আমায় ডাক দিল, ডেকে বলল মা নাকি আমায় ওনার রুমে এখনই যেতে বলেছে। না ঘুমিয়ে মার রুমে চলে গেলাম। মা, আসবো? দরজায় বাহিরে দাঁড়িয়ে কথাটা বললাম। এসো। মা বিছানায় বসেছিল, আমি গিয়ে মায়ের পাশে বসলাম। মা কিছু কি বলার জন্য ডেকেছেন? কাল রাতে কি হয়েছিল রিয়াদের সাথে তোমার? মার কথাটা শুনে কিছুটা থতমত খেয়ে গেলাম। মা কিভাবে জানলো কাল রাতে আমাদের রুমে কি হয়েছে? মাকে রাতের ব্যাপারে কিছু বলা যাবে না, মা শুনলে অনেক কষ্ট পাবেন। মনে মনে ভাবলাম কথাগুলো। তেমন কিছু না মা, রিমির কাছে জানতে পারলাম আপনার পায়ের ব্যথাটা আবারও বেড়েছে। আমি কি তেল মালিশ করে দিব পায়ে? কথাটা ঘোরানোর জন্য বললাম। কথা ঘোরাতে চাইছো তাই না? আমার সামনে এই কথা ঘুরিয়ে লাভ নেই, কারণ কাল রাতে আমি তোমার কান্নার আওয়াজ পেয়েছি। কি হয়েছিল কাল রাতে সত্যি করে বলো নীলা। মা যখন সব কিছু বুঝেই গেছে তখন আর কিছু লুকালাম না। সকাল থেকে রাত অবধি যা যা ঘটেছিল সব মাকে খুলে বললাম। কি, রিয়া তোমার গায়ে হাত তুলেছে? ওর এত বড় সাহস! আজও বাড়িতে আসুক, তারপর দেখবো আমি ওর কি হাল করি। প্লিজ মা, আপনি ওনাকে কিছু বলবেন না। উনি যা কিছু করেছেন সবটাই রাগের মাথায় করেছেন। মা, উনি না জানলেও তো আপনি জানেন কাল আমি যা যা করেছি সবটাই আপনার কথা মতো নিজে থেকে না। জানেন মা, উনি কাল আমায় খারাপ মেয়ে বলেছেন। কালকের কাজটার জন্য আমি ওনার চোখে খুব খারাপ একটা মেয়ে হয়ে গেছি। প্লিজ মা, আমাকে আর ওনার রিমির মাঝে যেতে বলবেন না। উনি যাকে নিয়ে খুশি থাকতে চায় তাকে নিয়ে থাকতে দিন। শুধু শুধু আমি কেন ওনাদের সুখের মাঝে কাঁটা হয়ে থাকবো বলুন? আমি মেনে নিয়েছি আমার ভাগ্যটা। আল্লাহ চায় না উনি আমার হন। আল্লাহ হয়তো রিমিকেই ওনার জীবনসঙ্গী হিসেবে ঠিক করে রেখেছেন। কথাগুলো কাঁদতে কাঁদতে বললাম। খবরদার নীলা, এই কথাটা যেন তোমার মুখে আর কোনোদিন না শুনি। রিয়াদকে দিয়ে যখন তোমাকে একবার আমার ঘরের বউ করে এনেছি, তখন আমি বেঁচে থাকা অবধি তুমি ওর বউ হয়েই এই বাড়িতে থাকবে। তোমার জায়গায় কোনোদিন কেউ নিতে পারবে না, বুঝলে? দরকার হলে জোর করে রিয়াদকে তুমি বেঁধে রাখবে তোমার আঁচলে, তবু ওই খারাপ রিয়া মেয়েটার কাছে ওকে যেতে দিবে না। কিন্তু মা, এমনটা করলে যে উনি অনেক কষ্ট পাবেন। পাক, যত কষ্টই পাক না কেন, তবুও তুমি রিয়ার কাছে যেতে দিবে না। এটা মনে রেখো, সারা জীবন কষ্ট পাওয়ার চেয়ে প্রথমে একটু কষ্ট পাওয়া অনেক ভালো। রিয়াকে বিয়ে করলে রিয়াদ সারা জীবন কষ্ট পাবে। তুমি কি সেটা চাও? না মা, কখনো চাই না। তাহলে আমি যেমনটা বললাম তেমনটাই করো। কিন্তু মা, আমি কিভাবে ওনাকে রিয়ার কাছ থেকে দূরে রাখবো? উনি তো রিয়াকে অন্ধের মতো ভালোবাসেন। সেখানে আমি কি পারবো ওনাকে রিয়ার কাছ থেকে ফিরিয়ে আনতে? স্বামীর এমন কিছু নেই যা স্ত্রী পারে না। তুই রিয়াদের থেকে তোর স্ত্রীর অধিকারটা চা। কয়েকদিনের মধ্যেই যেন আমি নাতি নাতনির মুখ দেখতে পারি, সে ব্যবস্থা কর, বুঝলি? আমি তোর মা এখন এর চেয়ে ভালোভাবে তোকে বোঝাতে পারবো না। মনে হয় এতটুকু যথেষ্ট তোকে কি করতে হবে সেটা বোঝানোর জন্য। মার কথাটা শুনে অনেকটা লজ্জা পেলাম। তবে মা যা বললো এটাই একমাত্র উপায় ওনাকে রিয়ার কাছ থেকে দূরে রাখার। আমি চেষ্টা করব। মাথাটা নিচু করে কথা বললাম। এখনো লজ্জা পাচ্ছি। থাক, হয়েছে, আমার সামনে এত লজ্জা পেতে হবে না। যা, রুমে গিয়ে একটু ঘুমিয়ে নি। চোখ মুখ দেখেই বোঝা যাচ্ছে সারা রাত ঘুমাসনি। আচ্ছা। মা রুমে এক দৌড়ে নিজের রুমে চলে এলাম। অফিসে এসে ফোন অনেকবার ট্রাই করলাম রিয়ার সাথে কথা বলার, কিন্তু ও ফোনটা ধরলোই না। এত রাগ করার কি আছে আমি বুঝি না। রিয়া তো জানে আমি কোন পরিস্থিতিতে পড়ে এই বিয়েটা করেছি, তারপর রিয়া এমন করছে। এখন যদি ওর বাড়ি যাই রাগ ভাঙাতে, সেটা তো নিশ্চয়ই নেই যে ওর রাগ ভাঙাবো কিনা।
তাই কোনো উপায় না পেয়ে অফিসের এক স্টাফকে কিছু গিফট দিয়ে ওর বাড়িতে পাঠিয়েছি। দেখি গিফটগুলো পেয়ে ওর রাগটা একটু কমে কিনা। যা ভেবেছিলাম তাই হলো। চেয়ারে হেলান দিয়ে বসেছিলাম, তখন এদিকে আমায় ফোন দিল। আর ফোন দিয়ে ওর রাগটা, অভিমানের পাড়াটা শেষ করলো। যাক, গিফটগুলো কাজে দিয়েছে। আজ মনটা খুব ভালো, সেজন্য অফিসে বেশিক্ষণ না থেকে বাড়ি থেকে চলে গেলাম সবাই একসাথে ডিনার করবো বলে। ডিনার করে রুমে এসে বসে আছি, তবে রুমের চেহারাটা আজ কিরকম যেন ভিন্ন ভিন্ন লাগছে। মনে হচ্ছে কোথাও যেন কিছু একটা বেশি আছে। আর হ্যাঁ, আমার বিছানায় আজ দুটো বালিশ কেন? সবসময় তো সকালে বিছানায় দুটো বালিশ থাকলেও রাতে একটাই বালিশ থাকে, কারণ রাতে আমি একাই বিছানায় ঘুমাই আর নীলা ফ্লোরে ঘুমায়। আজ বিছানায় এরকম হঠাৎ করে পরিবর্তনটা মানতে পারলাম না, তাই নীলাকে বলেই ফেললাম, নীলা আজ বিছানায় বালিশ দুটো কেন? তোমার কি আজ বালিশ লাগবে না? হুম, লাগবে তো। আর বিছানায় এই জন্যই দুটো বালিশ যে আজ থেকে আমি আপনার সাথেই বিছানাতেই ঘুমাবো বলেই বিছানায় শুয়ে পড়লাম। আমি বিছানায় বসতেই যাচ্ছিলাম, তখন নীলা এরকম কথা শুনে আর বসলাম না, দাঁড়িয়ে রইলাম। নীলা, এসবের মানে কি? তুমি বিছানায় ঘুমাবে কেন? আমাদের মধ্যে তো বিয়ের প্রথম রাতে চুক্তি হয়েছিল আমি উপরে ঘুমাবো আর তুমি নিচে ঘুমাবে। কই, আমরা তো তেমন কিছু চুক্তির কথা মনে পড়ছে না। আর হ্যাঁ, এতটুকু কথা শুনেই এত ঘাবড়ে যাচ্ছেন? তাহলে এখন যে কথাটা বলবো সেটা শুনলে আপনার কি হাল হবে? বিছানায় একসাথে ঘুমানোর কথাটা উনি শোনা মাত্রই দেখলাম উনি কেমন যেন ঘাবড়ে গেলেন, তাই এই কথাটা বললাম। এখনো আরো কথা বাকি আছে? কি কথা? হুম, বাকি আছে। আর সেটা হলো, আজ থেকে আমি আপনার সাথে বিছানায় ঘুমাবো, আর আজ থেকে আমার স্ত্রীর অধিকার চাই। কি? এবারের কথা সবচেয়ে বেশি অবাক হলাম। হুম, সাথে গুলুমুলু একটা বেবিও চাই। কথাগুলো বলতে খুব লজ্জা করছে, তবুও ওনার ভালোর কথা ভেবে চোখ বন্ধ করে কথাগুলো বলেই ফেললাম। নীলার কথাগুলো শুনে এই মুহূর্তে মন চাইছে খুব জোরেই একটা চর ওর গালায় বসিয়ে দেই, কিন্তু এখন এসব করা ঠিক হবে না ভেবে মাথাটা ঠান্ডা করলাম আর বলতে লাগলাম, দেখো নীলা, তুমি তো আমার ব্যাপারে সবকিছু জানো। সেসব জানার পরও তুমি কেন এমনটা করছো? আমি রিয়াকেই ভালোবাসি আর শুধুমাত্র ওকে স্ত্রীর সম্পূর্ণ অধিকার দিতে পারবো। তাই বলে কি তুমি আমাদের দুজনের মাঝে আর এসো না, আর স্ত্রীর অধিকারটাও কোনোদিন দাবি করো না প্লিজ। আমি কেন আপনারা রিয়ার মাঝে আসতে যাব, যেখানে আমি ওই রিয়া মেয়েটাকে ভালোভাবে চিনি না? আমি তো শুধু আমার স্বামীর মাঝখানে আসবো, মানে আপনার মাঝখানে, বুঝলেন? আর হ্যাঁ, আপনি বললেন আমি যেন আপনার কাছ থেকে কোনো দিন স্ত্রীর অধিকার দাবি না করি। এর উত্তরটা দেওয়ার আগে আমি আপনার কাছে আগেই মাপ চেয়ে নিচ্ছি, কারণ আমি আপনার এই কথাটা রাখতে পারবো না। আমি আমার অধিকারটা যে করেই হোক আপনার থেকে নিয়েই ছাড়বো, সেটা হোক আপনার ইচ্ছায় বা অনিচ্ছায়। কথাগুলো সব একদমে বলে ফেললাম। জানি না আজ কিভাবে আমার মধ্যে এত সাহস চলে এলো। যে মেয়ে কোনোদিন কারোর সাথে উঁচু গলায় কথা বলেনি, সে কিভাবে নিজের স্বামীর সাথে এইরকম কথাগুলো বলে ফেললো? এতক্ষণ মাথাটা খুব কষ্ট করে ঠান্ডা রাখার চেষ্টা করছিলাম, তবে নীলার এখনকার এসব কথা শুনে নিজেকে আর ধরে রাখতে পারলাম না। মাথাটা গরম হয়ে পুরো আগুন ধরে গেল। ওকে বলতে শুরু করলাম, বুঝেছি, তোমার সাথে ভালো ব্যবহার করে বা বুঝিয়ে কোনো লাভ নেই। তুমি আমার বউ হয়ে সারা জীবন থাকতে চাও আর আমার পুরো সম্পত্তির মালিক হতে চাও, তাই তো? সেজন্যই তুমি আমার থেকে স্ত্রী অধিকার দাবি করছো। তবে তুমি একটা কথা মনে রেখো, বেঁচে থাকতে কোনোদিন আমার থেকে স্ত্রী অধিকার পাবে না, পাবে শুধু অবহেলা। ঠিক আছে, আমিও দেখব আপনি কি করে আমার স্ত্রীর অধিকার না দেন। ওনার থেকে কোনো দিন স্ত্রীর অধিকার পাবো না ভেবেই ভয়ে বুকটা কেঁপে উঠল। ওকে, তাহলে দেখা যাক তোমার কথাই সত্যি হয় না আমার কথা। বলে বিছানা থেকে একটা বালিশ নিয়ে ফ্লোরে ঘুমাবো বলে যেতে লাগলাম। এরকম একটা মেয়ের সাথে কখনো এক বিছানায় ঘুমানো না, সেজন্য নীলাকে কত ভালো একটা মেয়ে ভেবেছিলাম, কিন্তু নীলা ও আর 5টা মেয়ের মতো। কথাগুলো বলেই দেখলাম উনি ফ্লোরে চাদর বিছাচ্ছেন ঘুমাবেন বলে, কিন্তু ওনাকে তো নিচে ঘুমোতে দেওয়া যাবে না, তাই বলে উঠলাম, ফ্লোরে বিছানা করছেন কেন? কেন আবার ফ্লোরে ঘুমাবো তাই? তোমার সাথে তো আর এক বিছানায় ঘুমানো যাবে না। ফ্লোরে ঘুমালে আপনার খারাপ ছাড়া ভালো হবে বলে মনে হয় না। আজ সকালে মা ফ্লোরে বিছানা পাতা দেখে ফেলেছে, মনে হয় কিছু একটা সন্দেহ করেছে। বাকিটা আপনি বুঝতে পারছেন একটু পর কি হতে পারে। বিছানায় শুয়ে শুয়ে কথাটা বললাম। নীলা কি বোঝাতে চাইছে তা খুব ভালো করে বুঝলাম, তাই কোনো কথা না বলে বিছানায় এক কোণে শুয়ে পড়লাম। নীলা আর আমার মাঝে কোনো বালিশ দিয়ে ওর বালিশের এই পার যেন তোমায় না দেখি। আজ এমনিতেই অনেক বেশি বলে ফেলেছি, সেই জন্য কথা আর বাড়ালাম না।
বলে দিলাম। ওপাশ ফেলে শুয়ে পড়লাম। আজ মনে হয় ওনার চোখে সত্যি অনেক নিচে নেমে গেলাম, কিন্তু আমি বা কি করব? ওনার ভালোর জন্যই তো এইসব করলাম। তবে কেন জানি না মনকে মিথ্যে সান্ত্বনা দিয়েও শান্তি পাচ্ছি না। শুধু এটা ভেবে কান্না করছি, আজ ওনার চোখে অনেক খারাপ হয়ে গেলাম। দুজনেই ঘুমিয়ে পড়লাম। এরপর প্রায় 17 দিন কেটে গেল। ওনার কথাই সত্যি হবে বলে মনে হচ্ছে। এই 17 দিনে সত্যি বলতে প্রত্যেকটা দিনই ওনার অবহেলা পেয়েছি। তারপরও আমি চেষ্টা করে যাচ্ছি ওনার একটু ভালোবাসা পাওয়ার জন্য। এই কয়েকদিন উনি অনেকটাই পাল্টে গেছেন। আমার সাথে ঠিক মতো কথা বলেন না, কথা বললেও ইচ্ছে করে খারাপ ব্যবহার করেন। আমার সাথে জেদ করে নামাজও পড়েন না, তবে আমার অনেক কেয়ার করে। যেমন মাঝে মধ্যে উনি ডিনার না করতে চাইলে আমিও করি না, তখন উনি জোর করে আমায় ডিনার করিয়ে দেয়। সকালবেলায় নামাজ শেষে কোরআন তেলাওয়াত করছি, তখন খেয়াল করলাম উনি চুপি চুপি আমার কোরআন তেলাওয়াত শুনছে। আমিও ওনাকে বুঝতে দিলাম না যে আমি বুঝে গেছি উনি লুকিয়ে আমার কোরআন তেলাওয়াত শুনছেন, কারণ উনি এমনটা প্রতিদিনই করেন। কোরআন তেলাওয়াত শেষে আমি নাস্তা রেডি করতে চলে গেলাম। নাস্তা রেডি করে রুমে এলাম ওনাকে ডাকতে, কিন্তু ওনাকে পেলাম না। পরে রিমির মুখে জানতে পারলাম উনি না খেয়ে অফিস চলে গেছেন। বুঝতে আর বাকি রইল না যে উনি আমার জন্যই না খেয়ে চলে গেছেন। উনি নাস্তা করেনি বলে আমিও আর সকালে নাস্তা করলাম না। বাড়ি গার্ডেনে কিছু কাজ ছিল, সেগুলো করতেই চলে গেলাম। গার্ডেনে কাজ শেষে লাঞ্চের জন্য খাবার রান্না করছি, তখনই রিমি রান্নাঘরে এলো। ভাবি, তুমি কি রান্না করছো? কেন? না, তোমার সাথে তো বিয়ের পর ঠিক মতোই গল্প করতে পারি না, তাই ভাবলাম এখন কিছুক্ষণ গল্প করব তোমার সাথে। এখন পারবো না গো, এখন অনেক রান্না বাকি আছে। তাছাড়া আজ ভেবেছি তোমার ভাইয়ার জন্য দুপুরে অফিসে খাবার নিয়ে যাব। আমরা অন্য আরেকদিন গল্প করব, ঠিক আছে? রিমি চলে যাওয়ার পর আমি আবার রান্নায় মন দিলাম। রান্না শেষ করতে করতে দুপুর 1টা বেজে গেল। গোসল শেষে নামাজ পড়ে ওনার খাবারগুলো টিফিন বাটিতে নিয়ে বেরিয়ে পড়লাম অফিসের উদ্দেশ্যে। এই প্রথম ওনার অফিসে আসলাম, তাই ওনার কেবিনটা কোথায় ঠিক বুঝতে পারছি না। অফিসের ভেতরে এসে ওনার কেবিন খুঁজছি, ঠিক সেই সময় পিছন থেকে কে যেন আমার নাম ধরে ডাক দিল। পিছন ফিরে তাকিয়ে দেখি ওনার বন্ধু শিহাব। তুমি রিয়াদের ওয়াইফ নিলাই তো? কিভাবে বুঝলেন? তোমার বোরকার সাথে হাতে পায়ে মোজা, এটা দেখেই বুঝলাম। ও আমি তোমাকে তুমি করে বলছি, এতে তুমি রাগ করছো না তো? আসলে তোমাকে নিজের ছোট বোনের মতো মনে করি তো, তাই। আরে না না, আমি রাগ করব কেন? আপনি তো আমার বয়সে বড়, সো তুমি করে বলতেই পারেন। ধন্যবাদ। আচ্ছা, তোমার হাতে ওই বাটিটা কিসের? খাবার বাটি, ওনার জন্য লাঞ্চের খাবার নিয়ে এসেছি। ও, শুধু নিজের বরের জন্যই এনেছো নাকি এই ভাইটার জন্য কিছু খাবার আছে? সরি ভাইয়া, আমি তো জানতাম না যে আপনিও খাবেন, তাই শুধু ওনার খাবারই এনেছি। উনি খেয়ে যদি কিছু খাবার বাঁচে সেগুলো আপনি খেয়ে নিন। থাক, রিয়াদের জুঠা খাবার খাওয়ার আমার কোনো ইচ্ছা নেই। তুমি বরং পরের বার যখন রিয়াদের জন্য খাবার আনবে তখন বেশি করে আমার জন্য এনো। ওকে, তাহলে আমি যাই। তুমি রিয়াদের কাছে যাও। সামনে যে রুমটা দেখতে পাচ্ছ সেটাই রিয়াদের কেবিন। সিয়া ভাইয়া ওনার কেবিনটা দেখিয়ে দিয়ে সেখান থেকে চলে গেলেন। আমিও সিয়া ভাইয়ার দেখানো কেবিনটাতে চলে এলাম।